শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আজকে জিএস এর ডে 3। প্রথমত অনেকেই এখনই দেখছি। স্যার আমি লিখে ওটা পাঠিয়েছি গ্রুপে, আগের দিনে যেটা দিয়েছিলেন। কে নতুন জয়েন করেছেন, নীলরতন। গ্রুপে পাঠিয়েছো কেন? ইন্ডিভিজুয়ালি পাঠানোর কথা। আচ্ছা তাহলে ঠিক পরে আছে। আমি দেখা হয়নি গ্রুপে পাঠানো। ইন্ডিভিজুয়ালি পাঠাবে, ঠিক আছে? আমাকে পাঠাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাই হোক, প্রথমে যেটা করি আমরা, সকলের খাতা যারা যারা লিখে পাঠিয়েছে তাদেরটা কারেক্ট করা হবে। প্রথমে বেবি পাল। হ্যাঁ স্যার। তোমার একটাই লিখেছো বোধহয়। হ্যাঁ স্যার। ওটা লেখনি কেন? স্যার বাংলাদেশি আমার ইস্যুটা। অ্যাকচুয়ালি এখন একটু কাজ মানে অফিসের চাপ আছে, তো আমি মানে এই জানুয়ারি মাসের পর থেকে মানে সব ঠিকঠাক করে করতে পারবো, মানে ওর জন্যই মানে ঠিকঠাক মতো হচ্ছে না লেখাগুলো, টাইম পাচ্ছি না, অ্যাকচুয়ালি প্রেশার যাচ্ছে একটু। ঠিক আছে, তোমার লেখা মোটামুটি এটা ঠিক আছে, বাট যেটা সমস্যা সেটা হলো, আমি বলেছিলাম একটু টেবিল করে লিখবে। টেবিলটা বড্ড ছোট হুম। করেছো। বেশি না লিখে আচ্ছা। জাস্ট একটা ইন্ট্রোডাকশন, আর তারপরে হুম। স্কিমটা কারা কি করেছে একটু ওইটা ইন্ট্রোডাকশনে থাকবে। দিয়ে দুটো স্কিমের মধ্যে একটা তুল্য মূল্য আলোচনা হবে, কম্পারেটিভ। গিয়ে শেষে এই যে যেমন হুম। কনক্লুশন দিয়েছো এটা ঠিক আছে। ঠিক আছে, বাট এই ব্যাপারটা আচ্ছা। দায় সারা টাইপের হয়ে গেছে লেখাটা। মন দিয়ে লেখা হয়নি, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, বাট লেখাটা সেই ভালো করে গুছিয়ে লেখার ব্যাপারটা আসেনি। লিখতে হবে জোর করে, তাই লিখে দিয়েছি। সেই জন্য আমি দায় সারা কথাটা লিখে দিয়েছি। হ্যাঁ, একটু মন দিয়ে লেখো। ঠিক আছে। হুম। নেক্সট হচ্ছে বিধানচন্দ্র শীল। বিধান। হ্যাঁ স্যার। তোমার লেখাটা ভালো হয়েছে, এই যেটা আরাকান আর্মি নিয়ে যেটা লিখেছো। ঠিক আছে, লেখাটা ওভারঅল ভালো, গুড লিখে দিয়েছি। ঠিক আছে, ম্যাপটাও ঠিকঠাকই আছে। স্যার ঠিক আছে। আমি স্যার তথ্য পাচ্ছিলাম না ঠিকঠাক মতন, আমি কনফিউজ হয়ে গেছিলাম কি করে লিখবো। না, যেরকম আমি কোশ্চেন আছে সেরকমই লিখেছো তুমি। বেশিরভাগ দেখলাম তো কোশ্চেনটাকে ওভারলুক করে, মানে কোশ্চেনটাকে ভালো করে না পড়ে পুরোপুরি ওই একটা আরাকান আর্মি কি, কারা কি আছে এইসব নিয়ে লিখে দিয়েছে। এটা দিয়েছে কোশ্চেনটা যে আরাকান আর্মি কারা, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আরাকান আর্মি কারা সেটা লিখতে হবে, কাদেরকে আরাকান আর্মি বলা হচ্ছে। তারপরে বলেছে যে বাংলাদেশ কিভাবে জড়িত বিভিন্ন সমস্যা বর্তমানে। তার মানে বাংলাদেশের বিভিন্ন সমস্যা, এবং তার মধ্যে আরাকান আর্মি কিভাবে সমস্যাটাকে আরো আহ খারাপ করেছে পরিস্থিতিটাকে, সেটা লিখতে হবে। ওভারঅল লেখা ঠিক আছে তোমার। ঠিক আছে, গুড আচ্ছা স্যার। লিখে দিয়েছি। এই লেখাটা সবাই একটু দেখে নিও। আচ্ছা, তোমার যে লেখাটা স্বাস্থ্যসাথী আর ইয়ের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা ছিল, তাই তো? আচ্ছা, আয়ুষ্মান ভারত। হ্যাঁ, এটাও লেখাটা ঠিকঠাকই আছে, তবে একটু শেষে কনক্লুশন কিছু একটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। সুবিধা অসুবিধা লিখেছো, বাট টেবিলটাও ঠিক আছে, বাট শেষে একটু দুটোর যে কি ভালো প্রভাব কিভাবে মানুষের উপরে পড়েছে, বা কিছু যদি তথ্য থাকে যে কত মানুষের মধ্যে আছে না আছে, সেগুলো একটু ওর মধ্যে লিখে দেবে। ঠিক আছে, হ্যাঁ স্যার বর্তমানে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আর রিসেন্ট আপডেটটা একটু লিখে দেবে, এই যে যেটা আমি বলেছিলাম যে স্বাস্থ্যসাথীতে এই তোমার হচ্ছে ইয়েটাতে মানে টাকা আহ, টাকার অঙ্কটা। আয়ুষ্মান, না আয়ুষ্মান ভারতে রিসেন্টলি যে আপডেট একটা দিয়েছিলাম যে সত্তরোর্ধ্ব যারা আছে তাদেরকে সকলকেই এখানে অ্যাড করা হয়েছে রিসেন্টলি। ও ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওই ঠিক আছে। ব্যাপারটা একটু লিখে দেবে। ওভারঅল ঠিক আছে লেখা দুটোই। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট আছে সাহিদ। সাহিদ আছে জয়েন? হ্যাঁ স্যার আছে।
হ্যাঁ, তুমি তো পুরো একদম কপি পেস্ট করে দিয়েছো। আমি যেমন দিয়েছিলাম মানে লেখা ছিল সেখান থেকেই তুলে পুরো লিখে দিয়েছো। হুম? স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে তো লিখতে দিইনি। কি লিখতে মানে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল রাইট ইউর ভিউ অন স্বাস্থ্যসাথী স্কিম, হাউ দিস স্কিম ইজ ডিফারেন্ট ফ্রম আয়ুষ্মান ভারত স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পুরো স্বাস্থ্যসাথী আমি যেটা দিয়েছিলাম ওখানে সেই লেখাগুলোই তুলে দিয়েছো। এগুলো কি মুখস্থ করেছো তুমি নাকি না ওটা দেখে দেখে লিখেছো? না স্যার, প্রথমে দেখে নিয়েছিলাম, তারপরে নিজের মতো করে লিখেছিলাম। তবে একদম পুরো আমি যেমন ভাবে দিয়েছি ওইভাবে লিখে দিয়েছো। হ্যাঁ, এত মানে এত লিখতে হবে না প্রথমত। আর মুখস্থ করতে যেও না। মুখস্থ করতে গেলে তোমার যে স্কিমটা কমন পড়বে তেমন না। ইনস্ট্যান্টলি অন্য কিছু কোয়েশ্চেন আসতে পারে এই স্কিম রিলেটেড। ঠিক আছে? সেহেতু নিজে থেকে লেখা প্র্যাকটিস করো। মুখস্থ করো না। আমি কিন্তু নোটস দিচ্ছি না এগুলো। আমি স্কিমগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে পড়াচ্ছি। সেটা মানে ওখান থেকে পড়াচ্ছি মানে যে ওইখান থেকে তুমি পুরো কপি পেস্ট করবে তা নয়। পুরো ব্যাপারটা কপি পেস্ট টাইপের হয়ে গেছে। মুখস্থ করে লেখার মতো। হুম? বুঝেছো? ঠিক আছে। আর আর সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছিলাম, কোশ্চেনটা ছিল কি? সেই কোশ্চেনটাই লেখো উপরে। সেকেন্ড কোশ্চেনটা ছিল হু ইজ আরাকান আর্মি, দ্য পাওয়ারফুল ট্রুপ কারা এরা, অ্যান্ড হাউ মোহাম্মদ ইউনুস ইজ গেটিং কনসার্ন অন অল সাইডস। বিভিন্ন দিক দিয়ে কিভাবে মানে জর্জরিত হয়ে গেছে সমস্যায় এই যে নতুন গভর্নমেন্ট বাংলাদেশের, যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে অ্যাডহক গভর্নমেন্ট আছে, সেটা নিয়ে লিখতে জানতে দিয়েছি। তা আরাকান আর্মি কি সেটা প্রথমে লিখবে, দিয়ে নেক্সট প্যারাতেই চলে যাবে যে বাংলাদেশের বিভিন্ন সমস্যা, সেই সমস্যার মধ্যে কিভাবে জড়িত এবং তার মধ্যে আরাকান আর্মি এই যে সমস্যাটা কিভাবে আরো মানে সিচুয়েশনটাকে আরো খারাপ করেছে। ঠিক আছে তো? বোঝা গেল? তুমি ঠিক একদম আছে। পুরো ওখান থেকে যা লিখেছি ওই যে ব্যানক্রাফট বাংলাদেশ এটা পেপার কাটিং ছিল সেটাই পুরো তুলে দিয়েছো লেখাটা ওখানে। যেমন আমার নোটস নোটস নয়, ওটা তোমার পড়ানোর জন্য স্লাইডস যেমন ছিল স্লাইডস থেকে পুরো তুলে দিয়েছো। ঠিক আছে? বেশি এত লিখতে হবে না। আরাকান আর্মি কারা নিজের ভাষায় লেখো। ৪-৫টা লাইন। দিয়ে তারপরে কিভাবে বাংলাদেশের বিভিন্ন সমস্যা, সেই সমস্যার মধ্যে আরাকান আর্মির সমস্যাটা কিভাবে আরো সিচুয়েশনটাকে আরো মানে সিচুয়েশনের যে সিচুয়েশনটাকে আরো পরিস্থিতি খারাপ করে তুলেছে সেই ব্যাপারটা নিয়ে লিখতে হবে। মুখস্থ করে লেখার মতো হয়ে গেছে আরকি। ঠিক আছে তো? আমি ওটা লিখে দিয়েছি। এভাবে করবে না। নিজের থেকে করো, নিজের ক্রিয়েটিভিটি দেখাও। আর একটু গ্রাফিক্যালি করতে হবে, ছবি দিতে হবে বলেছিলাম। ছবি-টবি নেই, ম্যাপের কোনো ম্যাপ নেই। হুম? ম্যাপ-ট্যাপ গুলো এড করতে হবে। এখন থেকে যদি লেখো তবেই পরীক্ষায় লিখতে পারবে। হঠাৎ করে একদিনে হবে না কিন্তু। পুরো প্র্যাকটিসের ব্যাপার। নিজে থেকে লেখা প্র্যাকটিস করো। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট রেনেসা। হ্যাঁ স্যার। হ্যাঁ, রেনেসার লেখাটা ভালো হয়েছে আজকে। ঠিক আছে? দুটো লেখাই ভালো হয়েছে, ঠিকঠাকই আছে। আয়ুষ্মান ভারতের মধ্যে ওই কনক্লুশনে লিখে দাও রিসেন্টলি যে 70 ঊর্ধ্ব বয়সের ওরা সবাই অ্যাড হতে পারবে। সিনিয়র সিটিজেন যারা 70 এর ঊর্ধ্বে বয়স, ওটা কনক্লুশনে একটু লিখে দাও যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, তাহলে সেটাই রিফ্লেক্ট হবে তোমার লেখার মধ্যে। হুম? এটা স্বাস্থ্যসাথীতেও এই জিনিসটা করা যেতে পারে। হ্যাঁ? মানে ওই একটু লিখে দিলে যে ওল্ড এজের যে সমস্যাগুলো আছে ইন্ডিয়াতে রিসেন্টলি, হ্যাঁ? এত পার্সেন্ট জনসংখ্যার এত পার্সেন্ট ওল্ড এজ আছে, তাদের এই সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড এজে গিয়ে সোর্স অফ ইনকাম থাকছে না, বা অনেক ক্ষেত্রে সন্তান-সন্ততি দ্বারা তারা পরিত্যক্ত হচ্ছে। তাদের মানে প্রপার পরিচর্যা হচ্ছে না। সেখানে এই যে আয়ুষ্মান ভারতে ৭০ ঊর্ধ্ব বয়সের ক্ষেত্রে ওদের ইন্ডিভিজুয়ালি ৫ লাখ টাকা করে আরো যে তারা ইন্ডিভিজুয়ালি পাবে, এটা সত্যিই খুব ভালো দিক। এবং এই দিকটা বিভিন্ন সেন্ট্রালে এই আমাদের রাজ্যের স্কিমেও এটা এড করা যেতে পারে। যে তোমার একটা সাজেশন। ঠিক আছে তো? ওভারঅল লেখা ঠিকঠাক আছে। ঠিক আছে? আরাকান আর্মির ব্যাপারটা তুমি আরাকান আর্মি অ্যান্ড দ্য কি লিখেছো? ইমপেন্ডিং ডেঞ্জার অফ বাংলাদেশ। আমি তো এটা বাংলাদেশ। দিইনি। আরাকান আর্মি কারা? তাহলে এটা হু আর আরাকান আর্মি এরমভাবে হেডিং করো। ঠিক আছে? আর নেক্সট প্যারাগ্রাফে যেখানে লিখছো বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলো, সেগুলো লেখো। ঠিক আছে? ওভারঅল এমনি লেখা বেশ সুন্দর হয়েছে। গুড লিখে দিয়েছি। এটা সবাই ফলো করবে, হ্যাঁ? লেখাটা লেন্থও ঠিক আছে। লেখা গ্রাফিক্যালিও দিয়েছে। ওই টেবিল করে ও ট্রি করে প্রেজেন্ট করেছে। এখানে ছবি দিয়েছে। হুম? আর ওই তোমার হচ্ছে ইয়েটা আ টেবিল করে করেছে। এখানে কিছু গ্রাফস করে করেছে। ডায়াগ্রাম করে এইভাবেই লিখতে হবে। ঠিক আছে? লেখা ওভারঅল ঠিক আছে। সবাই এটা ফলো করো ওর লেখাটা। ওকে? নেক্সট সোমা পাত্র।
সোমা পাত্র এখানে লিখেছে আরাকান আর্মির অভ্যুত্থান ও ভারত বাংলাদেশ মায়ানমার সীমান্তে ভূ রাজনীতি। আমি তো এটা লিখতে দিইনি, আমি লিখতে দিয়েছি হু আর আরাকান আর্মি। তাহলে এটা প্রথম প্যারাগ্রাফই তোমাকে সেটা লিখতে হবে, কারা আরাকান আর্মি, সেই ব্যাপারটা লিখে দাও পুরো। তুমি একদম পুরো সেই ভূ রাজনৈতিক উত্থান পতন ইত্যাদি ইত্যাদি লিখে আরাকান আর্মি কারা এসব কিছু লেখনি। এই ফার্স্ট প্যারাগ্রাফটাই ভুলভাল হয়েছে, ঠিক আছে? অবস্থানগত গুরুত্ব এত পয়েন্ট করতে বারণ করেছিলাম তোমায়। টু দ্য পয়েন্ট কোশ্চেন, টু দ্য পয়েন্ট অ্যান্সার হবে। ফার্স্ট প্যারাগ্রাফে আরাকান আর্মি কারা, তারপরে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে শুরু হবে, গিয়ে আরাকান আর্মির সমস্যাটা কিভাবে ইম্প্যাক্ট করছে এবং ইন্ডিয়ার সাথে এর মানে রিলেশনটা কি আছে, ইন্ডিয়ার ব্যাপারটা একটু হালকা টাচ করে দিয়ে শেষ করে দিতে হবে। প্রচুর বড় লেখা হয়ে গেছে, এত ডিটেলসে তুমি লেখার সময় পাবে না প্রথমত, আর দ্বিতীয়ত এই এত ম্যাপস ট্যাপস দেওয়ার দরকার নেই। বড় করে দাও, এটা একটা একটা ম্যাপ ইউজ করো। এই যে এখানে তুমি লিখেছো যে কলকাতা বন্দর থেকে, এটা আমি দিইনি, এটা তো আলাদা একটা টপিক। ওর মধ্যে যদি এটা থাকতো উল্লেখ, তবে এটা নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ করতে, ঠিক আছে? নেক্সট তনয়া দাস। তনয়া আছে? হ্যাঁ আছি স্যার। স্বাস্থ্যসাথী প্রকল্প বিষয়ে আপনার মতামত দেখুন। এই স্কিমটির সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের পার্থক্য নয়, কম্পেয়ার করতে বলেছি আর কি দুটোর মধ্যে। পার্থক্য তো এইভাবে হয় না এগুলো, এই সেই উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য তো নয়, ঠিক আছে? কম্পারেটিভ ঠিক আছে। অ্যানালিসিস বা কম্পারেটিভ আলোচনা, একটা তুলনামূলক আলোচনা দুটোর। ঠিক আছে, আর স্বাস্থ্যসাথী নিয়ে লেখাটা ঠিক আছে, এটাও লেখা ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। আর বাংলাদেশের এই যে আরাকান আর্মি নিয়ে যেটা লিখেছো সেটা ঠিক আছে, একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করো, ম্যাপ ট্যাপ গুলো ইউজ করো, যেখানে বলেছিলাম সুযোগ পাবে ম্যাপ দেওয়ার চেষ্টা করবে, ওকে? আচ্ছা। আর একটু ছোট হ্যাঁ করো, লেন্থ এত বড় লিখলে হবে না। ঠিক আছে। হুম। মানে অনেকটাই দেখো লিখে দিয়েছি, অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই লেখাটার মধ্যে। প্রশ্নটা যেমন হ্যাঁ থাকবে স্যার আমার ঠিক তেমন পরীক্ষা। ভাবে তোমায় লিখতে হবে, বুঝেছো? তুমি পুরো ওভারঅল বুঝতে ব্যাপারটা পেরেছি। লিখেছো, ওভারঅল ব্যাপারটা নিয়ে দিইনি আমি। আরাকান আর্মি কারা সেই ফার্স্ট প্যারাগ্রাফে ওইটুকুই, তারপরে বাংলাদেশের সমস্যা এবং আরাকান আর্মির সমস্যাটা তার সাথে কিভাবে রিলেটেড, নাও ইন্ডিয়ার কি পজিশন আছে, ইন্ডিয়ার কোন কোন হুম, দিক দিয়ে কনসার্ন আছে, এই ব্যাপারটা নিয়ে লিখে শেষ করে দিই। বেশি লিখলে লেখার সময় পাবে না, হ্যাঁ? ঠিক আছে অনেকটাই স্যার। অপ্রাসঙ্গিক ব্যাপার লেখা হয়ে গেছে এটার মধ্যে, আর কম্পারেটিভ আলোচনাটা ঠিকঠাক আছে, আর ম্যাথস ট্যাথস ঠিক গুলো আছে। একটু অ্যাড করার মধ্যে, ওকে? ঠিক আছে স্যার। ঠিক আছে, এই কজনই আজকে খাতা আমাকে পাঠিয়েছে। আর আমাকে বোধহয় আমি পাঠালাম নীলরতন, এখনই, আমি তো জানতাম। নীলরতন, তাই তো নাকি? হুম, স্যার নীলরতন আমি এখনই পাঠালো পাঠালাম এখন। পাঠালাম। ওটা আমি পরে দেখে আজকে বা কালকে ঠিক দেখে তো আছে। ওকে। কারেক্ট করে দেবো, ঠিক আছে? আর বাদ বাকিটা লেখনি কেন? হুম। বাদ বাকি যারা আছো কেন লেখনি? অনেক দিন সময় পেয়েছো এই সপ্তাহে, এক সপ্তাহ বেশি। অনিন্দিতা, অঙ্কিতা, অর্ণব, সব সমস্যা কোথায়? স্যার আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম বলে লেখাটা হয়নি স্যার, আমি আপনাকে পাঠিয়ে দেবো, লিখে পাঠাবো বাইরে স্যার। বেরিয়েছিলে মানে কি, মানে আজকেই লেখার কথা ছিল নাকি এটা? না স্যার আমি অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে মানে বাইরেই ছিলাম, বাইরে আছি এখনো, ফিরতে আচ্ছা, পারিনি। অঙ্কিতা? হ্যাঁ স্যার, আসলে আমার শরীরটা খুব খারাপ করেছিল, ওই জন্য লেখাটা কমপ্লিট করতে পারিনি। একটা লেখা হয়েছে ওই জন্য। ঠিক আছে, এইভাবে লেখায় স্কিপ করো না, ঠিক আছে? অনেকটা সময় পেয়েছো, প্রায় দিনের বেশি বোধহয়। হ্যাঁ, তো লেখাগুলো সিরিয়াসলি নাও, সিরিয়াসলি লেখো, ওকে? শরীর খারাপ আছে, ঠিক আছে। শরীর খারাপ এতদিন ধরে, মানে খুবই শরীর খারাপ নাকি? হ্যাঁ স্যার, খুব জ্বর হয়েছিল। হ্যাঁ, এখন হচ্ছে ভাইরাল ফিভার হচ্ছে খুব, মানে জানি না নতুন অন্য কোনো ভাইরাস কিনা, but প্রচুর ঘরে ঘরে দেখতে পাচ্ছি এই অবস্থা। ঠিক আছে, যাই হোক, শরীর খারাপ হলে তো কিছু করার নেই। যারা লেখনি তাদেরকে বারবার বলছি লেখো, কারণ এই ক্লাস করছো, তুমি কি বুঝছো তার সেটা তোমার এই লেখার মাধ্যমে রিফ্লেক্ট হবে। যদি লেখা প্র্যাকটিস না করো এখন থেকে, ক্লাস করে কিচ্ছু লাভ হবে না। এই জাস্ট লেখা প্র্যাকটিস করার জন্যই ক্লাসগুলো করা আর কি, নইলে তো বাড়িতে আমরা তো টপিক গুলো খুঁজে খুঁজে নিজেরাই পড়াশোনা করতে পারি। আমি পড়তে আসছি কেন, কারোর কাছে এই যে গাইড কেন নিচ্ছি, তার কারণ একটাই, যাতে সিস্টেমেটিক্যালি চলতে পারি, সবার সাথে নিজেকে যাচাই করতে পারি যে আমি কোথায় আছি, নিজেকে কারেক্ট করতে পারি। তা তুমি না লিখলে, তোমরা না লিখলে সেই জায়গাটা আসবে কোত্থেকে? ঠিক আছে, যাই হোক, সবাই লেখার চেষ্টা করো এইভাবে।
কিন্তু সমস্যায় পড়বে যদি না লিখতে থাকো নিজেরাই। ওকে? হ্যাঁ যাই স্যার। হোক আমি কিভাবে লিখতে হবে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও সবাই। কোশ্চেনটা ছিল এই যে হু ইজ আরাকান আর্মি? কোশ্চেনটা ছিল হু ইজ আরাকান আর্মি? Who is Arakan Army, the powerful troop at Bangladesh border, and how Mohammad Yunus is getting concerned on all sides? আরাকান আর্মি কারা এবং মোহাম্মদ ইউনূসের যে নতুন সরকারটা আছে, নতুন নয়, যে অ্যাড হক সরকারটা চলছে বা যে ইন্টারিম গভর্নমেন্টটা চলছে, সেই গভর্নমেন্টটা কিভাবে বিভিন্ন দিক দিয়ে এখন বর্তমানে সমস্যায় জর্জরিত, সেই বিষয়টা নিয়ে লিখতে দিয়েছে। ঠিক আছে? পুরোপুরি আরাকান আর্মি নিয়েও লিখতে দিইনি, আরাকান আর্মি ইস্যু বা পুরোপুরি বাংলাদেশ ক্রাইসিস নিয়েও লিখতে দিইনি। এই দুটো টপিক নিয়ে জাস্ট তোমাকে লিখতে হবে, যেমন আছে দুটো কোশ্চেন, দুটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবে। ঠিক আছে? তো কিভাবে লেখা যেতে পারে, কেমন লেন্থ হবে, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও সবাই, তাহলে বুঝতে হবে। আমি বাংলাতেই দিয়েছি এটা, যে কতটুকু লেখার দরকার। সবাই ভিজিবল তো? সবাই দেখতে পাচ্ছ তো হ্যাঁ স্যার স্লাইডটা? পাচ্ছি। হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো আমি কেমন দিয়েছি। আরাকান আর্মি হলো একটি জঙ্গি গোষ্ঠী যা মূলত মিয়ানমার রাখাইন রাজ্যে যেটি জাতিগত রোহিঙ্গা ও রাখাইন বৌদ্ধদের আবাসস্থল। ঠিক আছে? এই রাজ্য কেন্দ্রিক এবং এখানে মূলত রোহিঙ্গা এবং রাখাইন বৌদ্ধরাই থাকে। এই যে রাখাইন যে রাজ্যটা আছে, এই গোষ্ঠীটি মূলত জাতিগত রাখাইন বৌদ্ধদের নিয়ে গঠিত। বৌদ্ধদের নিয়ে এই আরাকান আর্মি গঠিত, ওখানকার যারা বৌদ্ধ আছে। এর প্রধান লক্ষ্য হলো মিয়ানমারের জাতিগত রাখাইন জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্ত শাসন ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করা। ঠিক আছে? মানে মায়ানমারের ওই অঞ্চলটায় ওদের যাতে স্বায়ত্ত শাসন হয়, জাস্ট লাইক আমাদের গোর্খাল্যান্ড যে মুভমেন্ট আছে, সেখানে ওনাদেরও দাবি হচ্ছে কি, ওই যে স্বায়ত্ত শাসন ওখানকার এবং আত্মনিয়ন্ত্রণ, নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেদের কালচার নিয়ে নিজেরাই কাজ করতে পারবে। ঠিক আছে? এটাই হচ্ছে এদেরও মূল লক্ষ্য এই আরাকান অঞ্চলে। 2009 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই গোষ্ঠীটি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে সহিংস বিদ্রোহের সাথে জড়িত। মায়ানমারের যে সামরিক বাহিনী আছে তাদের বিরুদ্ধে, যে সামরিক সরকার চলছে, যে মিলিটারি গভর্নমেন্ট চলছে, তাদের বিরুদ্ধেই তারা আন্দোলন, এবং 2009 সালে এটা প্রতিষ্ঠা। এবং তাদের উদ্দেশ্য কি এবং তারা কোন অঞ্চলে মানে কেন্দ্রীভূত, সেইটা পুরোটা এখানে দেখো এই প্যারাগ্রাফটা লেখা আছে। তাহলে এখানে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল, যে আরাকান আর্মি কারা। এবার দেখো আমরা দেখছি যে বাংলাদেশের গভর্নমেন্টের ব্যাপারটা। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে বাংলাদেশের ছাত্র আন্দোলন ও তার পরবর্তী গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আসে। তাহলে বাংলাদেশে কি হলো, আমি এই দুটো লাইনের মধ্যে পুরো ব্যাপারটা লিখলাম। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ছাত্র আন্দোলন শুরু হচ্ছে এবং তার পরবর্তী গণ অভ্যুত্থান হচ্ছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটছে। ঘটার পরে বলছে বাংলাদেশের বর্তমানে কি চলছে, অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধান আছে। বেশ কিছু বছর ধরেই বাংলাদেশের সমস্যাগুলোতে চলে যাচ্ছি। বেশ কিছু বছর ধরেই বাংলাদেশের অর্থনীতি বেশ সংকটেই ছিল। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অসমতা ও সর্বোপরি দুর্নীতি বাংলাদেশের জনগণের মনে সরকার বিরোধী ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি করেছিল। বাংলাদেশ ইতিমধ্যে মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক দিক দিয়ে সংকটাপন্ন অবস্থায় আছে, প্রচুর দাম জিনিসের। তার উপর বর্তমানে বাংলাদেশের হিন্দু তথা সংখ্যালঘুদের উপর ধর্মীয় নিপীড়ন ও অত্যাচার বাংলাদেশের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবকিছু টাচ করে যাচ্ছি। নিপীড়নের কারণে ইতিমধ্যে বিভিন্ন দেশ, ভারত তথা ইউরোপের কিছু দেশ বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপের মধ্যে রেখেছে। তদুপরি খবরে উঠে আসছে যে মায়ানমারের সংগ্রামী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে, অর্থাৎ মায়ানমার বাংলাদেশ সীমান্তের কিছু অংশে অনুপ্রবেশ করে তাদের দখল কায়েম করতে সক্ষম হয়েছে, যেটা বাংলাদেশের সার্বিক অচলাবস্থাকে আরো জটিল করে তুলেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি সেখানে উত্থাপন করেছে। বর্তমানে এই পরিস্থিতি থেকে ইউনিস সরকার বাংলাদেশকে মুক্ত করতে পারবে কিনা সেটা সময়ই বলবে। ঠিক আছে? এই যে অন্তর্বর্তী সরকার এখন চলছে, এরা এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে
ওভারকাম করাতে পারবে কিনা বা মুক্ত করতে পারবে কিনা, আবার সেই বাংলাদেশের যে গভর্নমেন্ট আসবে, মানে জনগণ সমর্থিত গভর্নমেন্ট আসবে কিনা, বা বাংলাদেশ এই সমস্যা জর্জরিত অবস্থা থেকে মুক্তি পাবে কিনা, সেটা সময়ই বলতে পারে। ঠিক আছে, আমরা এখন কিছু বলতে পারবো না। ভবিষ্যতে কি হবে সেটাই ঠিক করবে। তাহলে এই বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি দিয়ে তার মধ্যে আরাকান আর্মির ব্যাপারটা একটু ঢুকিয়ে এবার জাস্ট একটা ম্যাপ হিসেবে এই ছোট করে ম্যাপ দিয়ে দিলে, কারণ এরকমই সময় পাবে তুমি করার। অত ডিটেলসে গুছিয়ে এখন একটা টপিক লিখছো বলে লিখতে পারছো, কিন্তু পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রেজেন্ট করলেই যথেষ্ট। এই মায়ানমার এদিকটা হচ্ছে বাংলাদেশ, এইখানে হচ্ছে ভারত, আর এই অঞ্চলটা হচ্ছে রাখাইন। এই জায়গাটাই আরাকান, মানে ওই যে আরাকান আর্মিদের মানে এই অঞ্চলকে কেন্দ্র করেই ওই আর্মি গঠিত। ঠিক আছে, তো এই জায়গাটা এই জাস্ট এইটুকু বুঝিয়ে দিলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছো লেখাটা কতটা টু দা পয়েন্ট হবে? প্রথম প্রশ্ন ছিল আরাকান আর্মি কারা, সেটা লেখা আছে ফার্স্ট প্যারাগ্রাফে, সেকেন্ড প্যারাগ্রাফে বুলেট করে জাস্ট এই ব্যাপারটা বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি, তার মধ্যে আরাকান আর্মির পরিস্থিতি, এটা জাস্ট লেখা আছে। ভারত যে কূটনৈতিকভাবে চাপে রেখেছে সেটাও এর মধ্যেই লেখা আছে। শুধু ভারত নয়, বিভিন্ন দেশগুলি কূটনৈতিকভাবে বাংলাদেশকে চাপে রেখেছে অলরেডি। ওখানে যে আহ, মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে তার বিরুদ্ধে। ওকে, এইটুকুই লিখলেই যথেষ্ট। এটাই খাতায় স্যার লিখলে তোমার এক পাতা হয়ে যাবে। হুম। স্যার বলছি লেখার স্টাইলটা কি নিউজ পেপারে এডিটোরিয়ালটা যেরকম হয় বাংলায় সেরকম টাইপের হবে কি লেখাটা, নাকি এমনি কোশ্চেন আনসার যেরকম ভাবে লিখতে হয় আমরা আগে যেভাবে লিখতাম 19 ওইভাবে লিখতে হবে? এডিটোরিয়ালের মতো ওইভাবে ওটা শুদ্ধ ভাষা আর কি, সুন্দর করে। এই আমি যেটা লিখেছি তোমার কি মনে হচ্ছে যে এডিটোরিয়ালের মতো অত কঠিন করে, নাকি এমনি ওভারঅল দেখো নিজের ভাষায় লেখা? নিজে আগে ভাবো সিচুয়েশনটা, যে প্রশ্নটা কি দিয়েছে, তারপর সিচুয়েশনটা ভাবো ওভারঅল। যেহেতু পড়ছো, আগের দিন পড়িয়ে দিয়েছি, তাহলে সিচুয়েশনটা তুমি সহজেই রিলেট করতে পারবে যে এই ব্যাপার, এবং এর মধ্যে এই হচ্ছে ব্যাপার। টু দা পয়েন্ট লিখতে হবে, বুঝেছো? একটু ঠিক পরিমার্জিত আছে। ভাষায়, একেবারে যে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় নয়, একটু পরিমার্জিত ভাষায়। যেমন দেখো, খুব কঠিন ভাষা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে বাংলাদেশের ছাত্র আন্দোলন ও তার পরবর্তী গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আছে। বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আছে। তাই এই দুটো লাইনের মধ্যে কি সুন্দর করে সবকটা বিষয় কিভাবে এই সিচুয়েশনটা হয়েছে তুলে ধরলাম। বোঝা গেল? এই ট্রিকি ভাবে লিখতে হবে, একটু পরিমার্জিত ভাষায় সুন্দর করে, বেশি বড় না, এরকম হবে লেন্থ। এটাই প্রায় 1-1.5 পাতা হয়ে যাবে এই ম্যাপ ট্যাপ দিয়ে যদি তুমি ঠিক করে লিখতে পারো। এটাই খাতায় লিখলে 1 পাতা হয়ে যাবে, ওই 1 পাতা লিখলেই যথেষ্ট, আর ওইটুকুই সময় পাবে তুমি। বোঝা গেল? স্যার ওয়ার্ডস কি কিছু মেনশন থাকে যে এত ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে বা কিছু এরকম? মূলত 150 ওয়ার্ডের মধ্যে লেখা কথা, ঠিক আছে তো? যদি 15 নাম্বারের থাকে, 20 নাম্বার থাকলে সেটা 200 হতে পারে। এই লিমিট কিছু নেই, বাট তুমি সময় খুব কম পাবে। আমি বলছি ডব্লিউবিসিএস এর মেন্স এর মতো অতটা সময় পাবে না লেখার। মানে এই এমসিকিউতে যেমন পাও আর কি, বা বাংলা ইংলিশে যেমন পাও, অতটা সময় কিন্তু পাবে না। হুম, ম্যাথ করতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে, তারপরে তোমার শর্ট কোশ্চেন থাকবে অনেক, তার মধ্যে এরকম 3-4টে বড় কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, স্যার। সেই জন্য তোমাকে এরকম ছোট ছোট করেই এবং টু দা পয়েন্ট লিখতে হবে। মানে এটা তো তুমি এসে লিখছো না যে অনেক বড় বড় করে লেখার সুযোগ আছে, টু দা পয়েন্ট উত্তর, যতটুকু জানতে চাইছো ততটুকু। আর যত শর্টে, যত গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় ততই বেটার লেখা। হ্যাঁ, ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, তাহলে আর আর ওই যে যেটা স্বাস্থ্যসাথী নিয়ে লিখতে দিয়েছিলাম, স্বাস্থ্যসাথী স্কিমটা নিয়ে তো অনেক কিছুই বলা আছে। জাস্ট লিখবে যে স্বাস্থ্যসাথী স্কিম, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলে যে স্বাস্থ্যসাথী স্কিম এত সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করলো, দিয়ে তারপরে এই স্বাস্থ্যসাথী স্কিমে এতজন এখন সুবিধাভোগী আছে, দিয়ে স্বাস্থ্যসাথী স্কিমটা কি সেটা একটা প্যারাতে লিখলে, এর কি কি দিক আছে, কোন কোন দিকগুলো ছুঁয়ে গেছে, এত মানুষকে এই এই ফ্যাসিলিটিস দেওয়া হবে, এই টুকটাক লিখলে। লিখে এবার শেষে আরেকটা প্যারা করে, যেহেতু এটা আরেকটা কোশ্চেন দুটো, যেই পশ্চিমবঙ্গ সরকারের যেমন স্বাস্থ্যসাথী স্কিম আছে 2016-তে চালু হয়, ঠিক সেরকমই আরেকটা স্কিম 2018-তে সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করে। সেটার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম। এটা অল ওভার ইন্ডিয়াতে প্রযোজ্য, এবং অল ওভার ইন্ডিয়াতেই এটা মানে মানুষের সুবিধা পেয়ে থাকে। এবং স্বাস্থ্যসাথীর সাথে আয়ুষ্মান ভারত স্কিম কিভাবে, এই দুটো নিয়ে তুলনামূলক আলোচনা নিচে নিম্নে ছকের মাধ্যমে করা হলো। এইটুকু লিখেই জাস্ট ছকটা করে দিলে,
দিয়ে ছকটাতে দেখালে দুটো স্কিমের মধ্যে কি আছে, বলে শেষে একটা কনক্লুশন দিলে যে স্বাস্থ্যসাথী স্কিম, এই আয়ুষ্মান ভারত স্কিমে রিসেন্টলি 70 বয়স্ক মানুষদেরকে 5 লক্ষ টাকা ইন্ডিভিজুয়ালি দেওয়ার একটা আনা হয়েছে। ঠিক আছে? এবং এই যে এর মধ্যে ওই যে ভারতবর্ষে সিনিয়র সিটিজেনদের যে প্রবলেমটা হালকা ছুঁয়ে গেলে, যে সিনিয়র সিটিজেনরা বর্তমানে ভারতবর্ষে এত পার্সেন্ট মানুষ আছে যারা সিনিয়র সিটিজেন এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে তারা যায়। প্রথমত শারীরিক সমস্যা, ফিজিক্যাল, বিভিন্ন রকম শরীর খারাপ। দ্বিতীয়ত মেন্টাল পিস বলতে কিছু নেই তেমন। সিনিয়র সিটিজেনদের জন্য রিক্রিয়েশনের ব্যবস্থা খুব কম, অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো এখানে তাদের রিক্রিয়েশনের এত ব্যবস্থা নেই। ঠিক আছে? সেই জন্য এই যে সেন্ট্রাল, এই যে আয়ুষ্মান ভারতে যে এদেরকে যে ইনক্লুশন 70+ লোকদের, এটা সত্যি প্রশংসনীয়। এবং এটা স্বাস্থ্যসাথী স্কিমের ক্ষেত্রেও এরকম যদি কিছু ভাবা যায়, সেটা আরো এই স্কিমকে বা এই যে গভর্নমেন্ট এই যে ইনিশিয়েটিভটাকে আরো বেশি সাফল্যমণ্ডিত করে তুলবে। দিয়ে কনক্লুশন করে দিলাম, বেশি লেখার কোনো দরকার নেই, বুঝেছো? তুলনামূলক ওই যে আলোচনাটা ছকের মাধ্যমেই থাকলো। আর হচ্ছে প্রথমে স্বাস্থ্যসাথী নিয়ে একটা প্যারাগ্রাফ করলাম, তুলনামূলক করলাম, একটা কনক্লুশন দিয়ে দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আজকে যেটা আমরা শুরু করব, আজকে যেটা আমাদের হবে, আজকে হচ্ছে প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট। রিসেন্টলি খবর এসছে যে প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে 1991 সালের। সেই অ্যাক্টটা নিয়ে যে রিসেন্টলি খবরে কি আছে, কেন এটা এত রেলিভেন্ট, সেগুলো নিয়ে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে, তো শুরু করি। আচ্ছা, প্লেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট পুরো অ্যাক্টটার নাম, যেটা 1991 সালের একটা আইন। এবার কেন খবরে আছে দেখো, বলছে ইন ডিসেম্বর 2024 দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বিগ্যান হিয়ারিং পিটিশন চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য অ্যাক্ট। তাহলে কেন খবরে আছে? এই ডিসেম্বর মাসে 2024 সালের ডিসেম্বর মাসেই 12 তারিখে বোধহয়, ঠিক আছে, মোস্ট প্রবাবলি একটা সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হয়। সেই হিয়ারিং এ কি হয়, যে কিছু আইনজীবী বা কিছু সংগঠন, তারা এই যে অ্যাক্টটা আছে 1991 সালের প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, এই অ্যাক্টটার কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলে, সুপ্রিম কোর্টে একটা কেস করে। ঠিক আছে? কোনো একটা অ্যাক্ট, সেই অ্যাক্টটা কনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল, সাংবিধানিক নাকি অসাংবিধানিক। আমরা জানি কি, আমরা জানি আমাদের দেশে আইনসভা আছে। আইনসভা কোনটা বলো সবাই, উত্তর দেওয়ার চেষ্টা করো। আইনসভা কোনটাকে বলা হয় দেশের? লেজিসলেটিভ কাউন্সিল, লোকসভা বিধান আইনসভা হচ্ছে লোকসভা, লোকসভা রাজ্যসভা এবং রাজ্যসভা বিধানসভাগুলো। ঠিক আছে? লোকসভা, রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্ট, এবং হচ্ছে রাজ্যের বিধানসভা। এখানে আইন তৈরি হয়, এখানে যারা থাকে আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, এবং তারা কি করে, তাদের কাজ হচ্ছে আইন তৈরি করা। ঠিক আছে? সেই জন্য এই লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাকে বলা হয় যে আইনসভা। এই আইনসভা কি করে, বিভিন্ন অ্যাক্ট তৈরি করে। প্রথমে বিল নিয়ে আসে, সেই বিলটা পাস হলে, ধ্বনি ভোটে পাস হলে সেটা গিয়ে অ্যাক্টে পরিণত হয়। আমরা কনস্টিটিউশনে পড়েছি। এইবার কোনো একটা অ্যাক্ট হয়ে গেল, সেই অ্যাক্টটা সত্যি সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল, সেটা বিচার করার ক্ষমতা কার আছে? সংবিধান কাকে দিয়েছে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে দিয়েছে কোনো অ্যাক্টের সাংবিধানিক বৈধতা, মানে এটা কি সাংবিধানিক নাকি অসাংবিধানিক, এটা বিচার করার ক্ষমতা সুপ্রিম কোর্ট হাইকোর্টের আছে। ঠিক আছে? এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই যে বিচারটা করতে পারে কি পাওয়ারে, তাদের এই যে পাওয়ারটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। আমরা প্রিলিমসে কোশ্চেন আসে, জুডিশিয়াল রিভিউ কি? জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে কোনো অ্যাক্টের বৈধতা, অর্থাৎ এই অ্যাক্টটা কনস্টিটিউশনাল নাকি আনকনস্টিটিউশনাল, এইটা বিচার করার যে ক্ষমতা, এটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ পাওয়ার। ঠিক আছে? তো এই যে জুডিশিয়াল রিভিউ বলে, সুপ্রিম কোর্ট কি করছিল, সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল যে 1991 সালের প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, এই অ্যাক্টটা কিছু ব্যক্তি বা কিছু সংগঠন, কিছু লয়ার্স, তারা বলে যে এই অ্যাক্টটা কনস্টিটিউশনাল নয়, এটা আনকনস্টিটিউশনাল। ঠিক আছে? এই বলে সুপ্রিম কোর্টে একটা মামলা করে, এবং সেই মামলাটা ডিসেম্বরের 12 তারিখে 2024 সালে রিসেন্ট এই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা শুনানি হয়, একটা হিয়ারিং হয়। ঠিক আছে?
a special bench led by Chief Justice of India Sanjeev Khanna along with Justice Sanjay Kumar and KV Viswanathan is overseeing these proceedings. তোমরা তো এত ডিটেলস মনে রাখার দরকার নেই, ঠিক আছে। স্পেশাল বেঞ্চ যার হেড হচ্ছেন জাস্টিস সঞ্জীব খান্না সহ আরো দুজন জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তারা মিলে এই মামলাটা শুনানি করেন। The court has barred lower courts from registering new cases or ordering surveys related to the ownership or character of places of worship until further notice। এবং সেই শুনানিতে কোর্ট কি করলো, কোর্ট বললো যে আর লোয়ার কোর্ট যেগুলো আছে, লোয়ার কোর্ট বলতে সুপ্রিম কোর্টের নিচে লোয়ার কোর্ট কি আছে, হাইকোর্ট আছে, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট বা নগর দায়রা আদালত বা আর নিচের যে কোর্টস গুলো আছে, সাব ডিভিশন কোর্টস গুলো আছে, ঠিক আছে। লোয়ার কোর্টদেরকে বললো যে কি নিয়ে কোনো রকম কোনো নতুন কেস রেজিস্টার করা যাবে না বা অর্ডার সার্ভে অর্ডার করা যাবে না। প্লেস অফ ওয়ার্শিপ, এই কথাটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কি, প্লেস অফ ওয়ার্শিপ কাকে বলে? প্লেস অফ ওয়ার্শিপ কোনগুলো? উপাসনা স্থল যেগুলো আছে, উপাসনা স্থল, উপাসনা স্থল মন্দির, টেম্পল, তারপরে মস্ক, গির্জা, এগুলো, তাই তো। মন্দির, মসজিদ, গির্জা, এগুলোকে বলা হয় উপাসনা স্থল বা ধর্মীয় মানে ওয়ার্শিপের স্থান, উপাসনা স্থল বাংলায়, ঠিক আছে। তো বললো যে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভারতবর্ষে একটা কিছু কেস এরকম চলছে যেখানে হচ্ছে যে ধরো এই বাবরি মসজিদ নিয়ে রিসেন্টলি একটা সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট বেরোলো যে বাবরি মসজিদের ওখানে অ্যাকচুয়ালি রাম মন্দির ছিল এবং সেটা রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো, ঠিক আছে। এরকম অজস্র কেস সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আছে দেশে, বা বিভিন্ন কোর্টে লোয়ার কোর্টগুলোতে আছে। তো এই যে নতুন করে বললো কোনো এরম ধরনের কেস যে কোনো ধর্মস্থানের ক্যারেক্টার পাল্টে দিচ্ছে, যেটা হিন্দু ধর্মস্থল আছে সেটা মুসলিম কেউ এসে বলছে যে মুসলিম এসে বলছে যে এটা আমাদের এখানে আগে মসজিদ ছিল, এটাকে তুলে দিতে হবে। বা কোনো একটা মসজিদ আছে সেটাকে হিন্দু লোকরা গিয়ে বলছে যে না এটা কি ছিল, এটাতে ছিল হচ্ছে আমাদের মন্দির ছিল, সেটা ভেঙে মসজিদ হয়েছে, এটাকে তুলে দিতে হবে, দিয়ে আবার মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই যে প্লেস অফ ওয়ার্শিপ নিয়ে এই যে বহুদিন ধরে ভারতবর্ষে এই যে ধর্মীয় বিভিন্ন দ্বন্দ্ব আছে, তো সেই জন্যই এই অ্যাক্টটা তৈরি করা হয়েছিল 1991 সালে, যে প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট। এখানে বলে দেওয়া থাকবে যে কিভাবে কি মামলা করা যাবে বা এই মামলা নিয়ে কি হবে। তো এই বিভিন্ন কেস এরকম বিভিন্ন কোর্টে জমা করতে সুপ্রিম কোর্ট বারণ করেছে, নতুন করে অ্যাডমিশন করতে বারণ করেছে, ঠিক আছে। রেজিস্টার নিউ কেস, কোনো কেস রিসেন্ট আর হবে না যতদিন না সুপ্রিম কোর্টে নেক্সট শুনানি হচ্ছে এই কেস নিয়ে, তার মধ্যে নতুন করে কোনো কোর্টে কেস করা যাবে না, মানে কোনো কোর্ট কেস অ্যাডমিট করতে পারবে না, বা অর্ডার সার্ভে টু রিলেটেড টু দ্য ওনারশিপ অর ক্যারেক্টার অফ দ্য প্লেস অফ ওয়ার্শিপ আনটিল ফার্দার নোটিস। সুপ্রিম কোর্ট আবার নতুন করে নোটিশ না করা পর্যন্ত যে কোনো কোর্ট এই অর্ডার করতে পারবে না যে ধরো একটা কেস আছে, একটা ধরো সাপোজ এখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদ থেকে কিছু হিন্দু লোক এসে কেস করলো, না এখানে মন্দির ছিল, আমরা একটা কেস করলাম, ধরো কেসটা চলছে, সাপোজ ধরো কলকাতা হাইকোর্টেই চলছে, ক্যালকাটা হাইকোর্টেই কেসটা চলছে। তো নতুন করে ক্যালকাটা হাইকোর্ট কোনো সার্ভে অর্ডার করতে পারবে না যে এখানে সার্ভে করা হোক। এই যে এএসআই কে বললো এটাকে, এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বললো যে এখানে একটা সার্ভে করে দেখা হোক, ভেঙে চুরে বা খনন কার্য করে, যে এখানে আদৌ কোনো হিন্দু মন্দির ছিল কিনা। এরকম সার্ভে আর করা যাবে না যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট নতুন করে কোনো নোটিশ দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি কি করা যাবে না বলেছেন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছেন? বলো 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 বলো, নিজেরা বলো, রিলেট করো। কোন নতুন কেস আর রেজিস্টার করতে বারণ করেছে লোয়ার কোর্ট। তাহলে ধর্মীয় উপাসনা স্থলের ক্যারেক্টার বদলানোর জন্য নতুন কোনো কেস রেজিস্টার করা যাবে না। আর 2 নাম্বার কি, যে কোন রকম কোনো সার্ভে অর্ডার করা যাবে না। হ্যাঁ, সার্ভে কোনো অর্ডার করা যাবে না। তো এটা হচ্ছে মূল বক্তব্য। দ্য নেক্সট হিয়ারিং কবে বলেছেন? এই কেসের নেক্সট হিয়ারিং শিডিউল ফর ফেব্রুয়ারি 2025, ফেব্রুয়ারি মাসে হবে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে আবার নেক্সট হিয়ারিং আছে এই কেসটা নিয়ে, ঠিক আছে। রিসেন্ট কবে হয়েছে? 12ই ডিসেম্বর 2024 সালে। ওকে, ব্যাপারটা বোঝা গেল তো, যে হোয়াই ইট ইজ ইন নিউজ, এটা কেন খবরে আছে, এই একটা বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের কি, যেহেতু আমরা দেখলাম যেটা খবরে আছে, এবার আমাদের দেখতে হবে হোয়াট ইজ, মানে এই অ্যাক্টটাতে কি কি আছে, হোয়াট ইজ দ্য ফিচার্স, কি ফিচার্স অফ দিস অ্যাক্ট। দ্য প্লেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট 1991 is a law enacted by the Parliament of India
তাহলে কারা করেছিল এই লটা, আইনটা কারা বানিয়েছিল? পার্লামেন্ট, ভারতের পার্লামেন্ট। উইথ দ্য প্রাইমারি অবজেক্টিভ, কি উদ্দেশ্যে করেছিল? অফ মেনটেনিং দ্য রিলিজিয়াস ক্যারেক্টার অফ প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাজ দে এক্সিস্টেড অন আগস্ট 15, 1947। তাহলে এই 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হচ্ছে। 15ই আগস্টের মধ্যে কোনো একটা প্লেস, একটা ওয়ার্শিপ, এটা ধরো কোথাও একটা মসজিদ ছিল, তার মানে ওটা মসজিদই থাকবে, এই অ্যাক্ট অনুযায়ী বলছে। ঠিক আছে, 1991 সালে অ্যাক্ট পাস হলো এবং বললো 1947 সালের 15ই আগস্টের মধ্যে কোনো অঞ্চল যদি, কোনো স্থান যদি একটা মসজিদ থাকে তাহলে সেটা মসজিদে থাকবে, আর যদি মন্দির থাকে সেটা মন্দিরই থাকবে, এই অ্যাক্টের মাধ্যমে বলছে। ঠিক আছে, এটাই মেন অবজেক্টিভ ছিল, যাতে কোনো একটা অঞ্চলে রিলিজিয়াস কোনো দাঙ্গা বা কিছু না সৃষ্টি হয়, এটাই ছিল এর মূল উদ্দেশ্য। The act was introduced during the tenure of Prime Minister P.V. Narasimha Rao। সেই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও, তার সময় আমরা জানি 1991 সালে প্রাইম মিনিস্টার কে ছিলেন? পিভি নরসিংহ রাও, তাই তো? ফিনান্স মিনিস্টার কে ছিলেন? ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার মনমোহন সিং স্যার। মনমোহন সিং। মাননীয় Ex-Prime Minister। মাননীয় মনমোহন সিং মহাশয়। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবং আমরা জানি রিসেন্টলি গতকাল উনি গত হয়েছেন। ঠিক আছে, এবং 1991 সালে তার আমলেই ভারতবর্ষে প্রথম এলপিজি এসেছিল, মনে আছে তো? এলপিজিএস। ফুল ফর্ম হ্যাঁ মনে স্যার। আছে? Liberalization, লিবারালাইজেশন, LPG, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশন, এন্ড গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন আর গ্লোবালাইজেশন। globalization। হ্যাঁ ঠিক আছে, 1991 সালে তিনি শিল্পনীতি নিয়েছিলেন নতুন। হ্যাঁ, তার মধ্যে এই যে এলপিজি থিওরিটাকে তিনি ইনক্লুড করেছিলেন। এতে তার বিশাল কৃতিত্ব আছে এবং সত্যিই একটা মানে ভারতবর্ষের একটা আহ, উম, রত্ন যাকে বলে, তাকে আমরা হারালাম গতকাল। ঠিক আছে, এটা সত্যিই একটা খুব মানে বাজে দিন আজকে, কালকের দিনটা। ওকে, যাই হোক, তাহলে ওই সময় এই অ্যাক্টটা পাস হয়, ভারতের পার্লামেন্ট করে, এবং এর মেন অবজেক্টিভ ছিল মেনটেনিং দ্য রিলিজিয়াস ক্যারেক্টার অফ এ প্লেস অফ ওয়ার্শিপ। কোনো একটা প্লেস অফ ওয়ার্শিপের রিলিজিয়াস যে ক্যারেক্টার সেটাকে মেনটেন করার জন্য এই অ্যাক্টটা পাস হয়েছিল। কি প্রভিশন অফ দিস অ্যাক্ট, এই অ্যাক্টের কি কি প্রভিশন ছিল? স্ট্যাটাস কুও অ্যাজ আগস্ট 15, 1947। তার মানে কি, দ্য অ্যাক্ট প্রহিবিটস দ্য কনভার্সন অফ এনি প্লেস অফ ওয়ার্শিপ from one religious denomination to another. The religious character of a place of worship is to be maintained as is stood on August 15, 1947। আগেই বলে দিয়েছি, মানে একটা টাইম বেঁধে দেন যে আগস্ট 15ই আগস্ট 1947 সালের মধ্যে একটা জায়গায় যদি মসজিদ থাকে তাহলে সেটা মসজিদই থাকবে, যদি সেখানে টেম্পল থাকে, কোনো মন্দির থাকে, সেটা মন্দিরই থাকবে, সেটার ক্যারেক্টারটাকে চেঞ্জ করা যাবে না, এই অ্যাক্টে বলে দিল। 2 নাম্বার কি বলছে? বার অন লিগাল চ্যালেঞ্জেস, any legal proceeding or suits challenging the religious character of place of worship are barred under this law। তার মানে কেউ যদি কোনো একটা এটা চ্যালেঞ্জ করে কোনো কেস করে, সেই কেসটা শোনা হবে না। ঠিক আছে, অনগোয়িং suits as of August 15, 1947 were to be continued। কিন্তু এই 1947 সালের আগে থেকে যদি কোনো মামলা, 15 আগস্টের আগে থেকে যদি কোনো মামলা থেকে থাকে, সেই মামলাটা চলবে, কিন্তু এর পরে আর নতুন করে আর কোনো মামলা নেওয়া হবে না। ঠিক আছে, এইবার দেখো, তার মধ্যে অনেকের কোশ্চেন এসছে মনে, বাবরি মসজিদ তাহলে কিভাবে রাম জন্মভূমি ডিসপুটটা এলো, বা কিভাবে রাম মন্দিরটা হলো? এখানে এই বলছে দ্য অ্যাক্ট, দেখো এক্সেমশন ছিল কিছু। দ্য অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই টু দ্য বাবরি মসজিদ রাম জন্মভূমি ডিসপিউট হুইচ ওয়াজ স্পেসিফিক্যালি এক্সেমটেড। এই অ্যাক্টের মাধ্যমে এই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি যে ডিসপিউটটা ছিল সেটাকে এক্সেমশন রাখা হয়েছিল, এই মামলাটা চলবে। ঠিক আছে, it also does not apply to historical or archaeological monuments covered under the Ancient Monuments and Archaeological Sites and Remains Act 1958। তাহলে 1958 সালের এই অ্যাক্ট অনুযায়ী কোনো একটা প্লেসের যদি আর্কিওলজিক্যাল মনুমেন্টস হিসেবে সেটা বিচার্য হয়, বিবেচিত হয়, সেক্ষেত্রেও এই অ্যাক্ট কিন্তু লাগু হবে না, সেক্ষেত্রে করা যেতে পারে মামলা। যদি আর্কিওলজিক্যাল মনুমেন্টস মানে আর্কিওলজিক্যাল অ্যানসিয়েন্ট মনুমেন্টস এন্ড আর্কিওলজিক্যাল সাইটস এন্ড রিমেন্স অ্যাক্টের মধ্যে কোনো একটা স্থান, কোনো ধর্মীয় স্থান বা উপাসনা স্থল পড়ে থাকে, সেক্ষেত্রেও এই অ্যাক্টটা লাগু হবে না, সেটা নিয়ে কিন্তু কেস করা যাবে। তাহলে এক্সেমশন ছিল দুটো, একটা হচ্ছে বাবরি মসজিদ রাম জন্মভূমি ডিসপুটের ব্যাপারটা, আর হচ্ছে এই যে AMASR অ্যাক্ট যেটা ছিল, সেই অ্যাক্টের আয়তায় কোনো প্লেস থাকলে সেই প্লেসটাও এক্সেমশন ছিল, মানে সেটা নিয়ে মামলা করা যাবে। যদি কোনো একটা প্লেস, ওয়ার্শিপের প্লেস বা উপাসনা স্থল এই অ্যাক্টের মধ্যে থাকে, তবে সেটা নিয়েও মামলা করা যাবে।
এবার কিছু পানিশমেন্টও ছিল, যদি মামলা করে কেউ কি হতে পারে, ভায়োলেশন অফ দ্য অ্যাক্ট ক্যান রেজাল্ট ইন ইমপ্রিজনমেন্ট, যদি কেউ এই আইন ভাঙে তার জেল হবে আপ টু 3 ইয়ার্স অর আ ফাইন অর বোথ, ঠিক আছে, অথবা ফাইন সহ তাদের 3 বছরের জেল হবে এই অ্যাক্ট যদি কেউ ভায়োলেট করে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে এই অ্যাক্টের মূল বিষয়বস্তু। এবার রিসেন্টলি কি ডেভেলপমেন্ট হয়েছে, সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জেস, সুপ্রিম কোর্টে বিভিন্ন চ্যালেঞ্জ হয়েছে মানে এই অ্যাক্টটার বৈধতা নিয়ে, যে এই যে অ্যাক্টটা, হ্যাঁ, এই 1991 সালের যে অ্যাক্টটা এটা বৈধ কিনা এই নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন রকম ওই যে তোমার জুডিশিয়াল রিভিউ পাওয়ার বলে সুপ্রিম কোর্টে বিভিন্ন কেস হয়, হ্যাভ বিন ফাইলড, several petitions have been filed in the Supreme Court questioning the constitutional validity of the act, arguing that তারা কি যুক্তি দিচ্ছে যে কেন চ্যালেঞ্জ করেছে, দ্যাট ইট রেস্ট্রিক্টস দ্য রাইট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস টু চ্যালেঞ্জ হিস্টোরিক্যাল রংস রিলেটেড টু দ্য রিলিজিয়াস প্লেসেস। তারা বলছে যে যদি এই অ্যাক্টটা কেন আনকনস্টিটিউশনাল, কেন অসাংবিধানিক, কারণ এটা মানুষের, দেশের যে মানুষ আছে বা যে গ্রুপগুলো আছে যারা ধর্মীয় স্থান, কোনো একটা ধর্মীয় স্থানের হিস্টোরিক্যাল রং আছে, ইতিহাসে এই ধর্মীয় স্থান সম্পর্কে একটা ভুল আছে, সেটাকে কারেক্ট করার জন্য তারা যে মামলা করছে সেই মামলাটা এই অ্যাক্টটা তাদেরকে করতে দিচ্ছে না, এই 1991 এর অ্যাক্টটা। সেই জন্য এই অ্যাক্টটা কি মানুষের বা একটা গ্রুপের ইন্ডিভিজুয়াল যে রাইট আছে সেই রাইটটাকে কি করছে, লঙ্ঘন করছে, সেই জন্য এই অ্যাক্টটা আনকনস্টিটিউশনাল। এই দাবিতে তারা বিভিন্ন সুপ্রিম কোর্টে কেস করে। লিগাল অ্যান্ড পলিটিক্যাল ডিবেট আছে এই নিয়ে। ক্রিটিক্স আর্গিউ দ্যাট, সমালোচকরা বলছে, দ্য নিউ আন্ডারমাইন্স হিস্টোরিক্যাল জাস্টিস by freezing disputes at a specific point in time, while supporters contend that it is essential for maintaining communal peace and harmony. যারা এই অ্যাক্টের সমালোচক তারা বলছে যে ওইটাই বলছে যে এটা ঠিক নয়, একটা টাইম বেঁধে দেওয়া, তার আগে কি ছিল দেখা যাচ্ছে পরে জানা গেল সেই স্থানটা একটা অন্য ধর্মের অন্য একটা ডিনোমিনেশনের ছিল এই প্লেসটা, সেটা ভেঙে পরবর্তীকালে এটা হয়েছে, তো এটাকে তো বিচার করা উচিত, এটার বিচার হওয়া উচিত, যারা সাপোর্টার তারা বলছে। আর যারা বলছে এই অ্যাক্টের সাপোর্টার মানে এই অ্যাক্টের বিরুদ্ধে যারা, তারা বলছে যে বিচার হওয়া উচিত। আর যারা অ্যাক্টের সাপোর্টার তারা বলছে যে এইটা নিয়ে যদি এরকম বিচার চলতে থাকে এর ফলে কমিউনাল পিস এবং হারমোনি যেটা দেশের আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, সেহেতু এই অ্যাক্টটা ভালো। ঠিক আছে, তারপর বলছে দ্য অ্যাক্ট কন্টিনিউস টু বি আ ফোকাল পয়েন্ট ইন ডিসকাশন অ্যাবাউট সেকুলারিজম, কমিউনাল হারমোনি অ্যান্ড হিস্টোরিক্যাল গ্রিভেন্সেস ইন ইন্ডিয়া। তাহলে এই বিষয় নিয়ে মানে সেকুলারিজম, ইন্ডিয়ার সেকুলারিজম, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি এবং হিস্টোরিক্যাল যে গ্রিভেন্সেস আছে ইন্ডিয়া, এই বিষয়গুলো নিয়েই এই অ্যাক্টটা ডিসকাশন চলছে বহুদিন ধরে এই অ্যাক্টটার উপরে। ঠিক আছে, ইন নভেম্বর এর মধ্যে রিসেন্টলি কি হয়েছিল, নভেম্বর 2024 সালে দ্য শাহি জামা মসজিদ ইন সম্বল, উত্তরপ্রদেশের সম্বলে শাহি জামা মসজিদ বলে একটা মসজিদ আছে, সেটাতে নভেম্বর মাসে 2024 সালে বিকেম দ্য সেন্টার অফ আ ডিসপিউট ফলোইং ক্লেমস দ্যাট ইট ওয়াজ কনস্ট্রাক্টেড অন দ্য রুইন্স অফ দ্য হিন্দু টেম্পল allegedly demolished in the early 16th century। তাহলে কিছু হিন্দু ব্যক্তি বা কিছু ব্যক্তি তারা বলছে যে এই যে শাহি জামা মসজিদ যেটা হচ্ছে উত্তরপ্রদেশের সম্বল ডিস্ট্রিক্টে অবস্থিত, এই মসজিদটা 16th সেঞ্চুরির আগে এটা ছিল একটা হিন্দু টেম্পল, কিন্তু 16th সেঞ্চুরিতে মুসলিম ইনভেডার্সরা এই হিন্দু টেম্পলটাকে ধ্বংস করে দিয়ে সেখানে একটা এই মসজিদটা বানিয়েছে। ঠিক আছে, এই নিয়ে একটা কেস হয় ইয়েতে তোমার ওখানকার সিভিল কোর্টে বোধহয়। আর এবং কোর্ট সেখানে কোর্ট অর্ডার্ড সার্ভে অফ দ্য মস্ক led to tension and subsequent violences resulting in several fatalities। তাহলে কি বলছে, এরপরে কোর্ট ওখানে একটা সার্ভের অর্ডার দেয় যে সার্ভে করে দেখা হোক যে সত্যি ওখানে কি হয়েছে, ওখানে আদৌ 16th সেঞ্চুরির আগে মন্দির ছিল কিনা, এবং এই সার্ভেকে কেন্দ্র করে ওখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং যার ফলে অনেকের প্রাণহানি ঘটে। The fatal incident has intensified discussion about the act's relevance and enforcement। তাহলে এই যে মারাত্মক যে ধ্বংসাত্মক ঘটনাটি ঘটে, যে ওখানকার যে দাঙ্গাটা হয় এবং অনেকের প্রাণহানি হয়, তার জন্য এই অ্যাক্টের বৈধতাটা আবার প্রাসঙ্গিক কিনা বা কনস্টিটিউশনাল কিনা, সাংবিধানিক কিনা, সেটা নিয়ে চর্চা শুরু হয়। ঠিক আছে, 1991 সালের অ্যাক্টটার প্রাসঙ্গিকতা নিয়ে তারপরে আরো চর্চাটা বেশি শুরু হয়। তাহলে এটা কবের ঘটনা,
2024 সালের নভেম্বর মাসের ঘটনা, উত্তরপ্রদেশের সম্বল ডিস্ট্রিক্টের শাহী জামা মসজিদকে কেন্দ্র করে। ওকে, এবার আমরা একটু ইন্টারন্যাশনালি কি আছে দেখি অন্যান্য দেশগুলোতে। সেপারেটলি ইন অস্ট্রেলিয়া দেয়ার হ্যাভ বিন legislative moves to protect places of worship amid rising anti-Semitism. For instance, the Victorian state government has proposed laws to ban protest outside places of worship and enhance security measures following recent attacks on synagogues. Synagogues এ অ্যাটাক হয় বিভিন্ন, এবং সেই নিয়ে অস্ট্রেলিয়াতে কি করেছে, একটা আইন পাস করে বলা হয় যে কোন রকম কোনো প্রোটেস্ট বা ব্যান ইত্যাদি, লস টু ব্যান প্রোটেস্ট আউটসাইড প্লেস অফ ওয়ার্শিপ, এবং বললো যে কোনো ওয়ার্শিপের অঞ্চল, মানে যে উপাসনা স্থল আছে, উপাসনা স্থলের ওখানে কোনো রকম কোনো দাঙ্গা বা কোনো ঝামেলা করা যাবে না, এবং সেখানে সিকিউরিটি বাড়াতে হবে। এই নিয়ে অস্ট্রেলিয়াতে রিসেন্টলি একটা অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই অ্যাক্ট নিয়ে মোটামুটি ওভারঅল আমাদের একটা ধারণা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার বুঝলাম। কিভাবে লিখতে হবে হ্যাঁ স্যার। আমরা এবার দেখবো, মানে শেষে গিয়ে দেখবো এই অ্যাক্ট সেকশন এখনই দেখিয়ে দিচ্ছি যে কি কি কোশ্চেন আসতে পারে। দেখো, এই ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে। এবার তোমার এই ওভারঅল ধারণার উপরে বেস করে লিখতে হবে। ঠিক আছে, তুমি বিভিন্ন পয়েন্টস জানলে, বিভিন্ন রিসেন্ট ঘটনা জানলে, সুপ্রিম কোর্টের বিভিন্ন সময় বিভিন্ন কি হয়েছে না হয়েছে সেগুলো জানলে, দিয়ে এবার এই পয়েন্টের উপর বেস করে তোমাকে কিন্তু এই উত্তরগুলো সাজাতে হবে, টু দা পয়েন্ট অ্যান্সার সাজাতে হবে। বলছে, হাউ শুড দ্য গভর্নমেন্ট ব্যালেন্স দ্য প্রিন্সিপল অফ সেকুলারিজম অ্যান্ড জাস্টিস while addressing historical grievances related to religious places? তাহলে বলছে যে এই রিলিজিয়াস প্লেস নিয়ে যদি কোনো রকম ঐতিহাসিক গ্রিভ্যান্স আসে বা কোনো রকম কোনো কমপ্লেন আসে, সেক্ষেত্রে গভর্নমেন্টের কিভাবে ব্যালেন্স করা উচিত ভারতবর্ষের সেকুলারিজম রক্ষার ক্ষেত্রে, এবং জাস্টিস যারা 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 হচ্ছে দাবিটা তুলছে তারাও যাতে জাস্টিস পায়, সেটাকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্টের কি ব্যবস্থা নেওয়া উচিত। সেখানে এই অ্যাক্টে চলে আসছে, গভর্নমেন্টের একটা ব্যবস্থা আছে 1991 সালের অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে, এবার ওই অ্যাক্টের ডিটেলসটা দিলে এই প্রভিশনস আছে, বাট ক্রিটিক্সরা এই বলছে, যারা সাপোর্টার তারা এই বলছে, এই নিয়ে লিখতে হবে। বুঝতে পারছো? রিসেন্টলি যেটা আছে সেটাকে কেন্দ্র করে লিখতে হবে তোমাকে। বাট রিসেন্টলি সুপ্রিম কোর্ট এই বলেছেন, কারণ এইখানে এই দাঙ্গা হয়েছিল। ওভারঅল বোঝা গেল? খুব কঠিন টপিক যদি আসে, এরকম ধরনের টপিক আসবে, আসে। ডিসকাস দ্য এথিক্যাল ডিলেমাস, ডিলেমাস মানে দ্বন্দ্ব। ঠিক আছে, ডিসকাস দ্য এথিক্যাল ডাইলেমাস বা ডিলেমাস দুটোই বলতে পারো, ফেসড বাই পলিসি মেকার্স অ্যান্ড দ্য জুডিশিয়ারি ইন adjudicating disputes related to religious places of worship. তাহলে বলছে যে আইন সভা বা পলিসি মেকার্স যারা আইন বানায়, ঠিক আছে, আইন সভা এবং কোর্ট কিভাবে এই বিষয়টা নিয়ে, প্লেস অফ ওয়ার্শিপ নিয়ে কিভাবে তারা দ্বন্দ্বে পড়ে গেছে, কিভাবে তারা এই ডিলেমা থেকে এথিক্যাল ডিলেমাতে পড়ছে, এইটা নিয়ে আলোচনা করো। এরকম আসতে পারে। ডিসকাস দ্য অবজেক্টিভ অফ দ্য প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট 1991, ডাইরেক্ট কোশ্চেন তোমাদের আসলে এরকমই আসবে। এই অ্যাক্টটার কি কি অবজেক্টিভ ছিল লেখো। হোয়াই ওয়াজ দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসড, কেন এই অ্যাক্টটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, তার মানে ওইটা অবজেক্টিভ। অ্যানালাইজ দ্য কনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস আগেন্স্ট দ্য প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, কি কি কনস্টিটিউশনাল চ্যালেঞ্জ হয়েছে, কেন হচ্ছে সেটা লিখতে হবে। হাউ ডু দিস চ্যালেঞ্জেস intersect with the fundamental rights guaranteed by the Indian citizens, Indian Constitution, কিভাবে ফান্ডামেন্টাল রাইটস এর সাথে এই চ্যালেঞ্জেস গুলো ইন্টারসেক্ট করছে। এক্সামাইন দ্য রোল অফ দ্য জুডিশিয়ারি ইন রিজলভিং ডিসপিউটস রিলেটেড টু দ্য প্লেস অফ ওয়ার্শিপ ইন ইন্ডিয়া। ঠিক আছে, জুডিশিয়ারি এক্ষেত্রে কি রোল নিচ্ছে এই ডিসপিউট গুলোকে রিড্রেস করার জন্য। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। স্যার এই কোয়েশ্চেন গুলো যেগুলো বললেন, এগুলো কি ওই 150 ওয়ার্ডস এর মধ্যেই লিখতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওভারঅল কোশ্চেন একটা দিয়েছি, এবার তোমাকে এমন দেবে যে যাতে তুমি 150 বা 200 এর মধ্যে লিখতে পারো।
ঠিক আছে? স্যার যেমন লাস্টের কোয়েশ্চেনটা আপনি যেটা বললেন ওইটা একটা হুম। কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো মানে এইটা না, দেখতে গেলে এটা তো এটা অনেক তো আমি সাজিয়েছি। এতগুলো হ্যাঁ, বিষয় হ্যাঁ। একসাথে দেবে না, বুঝেছো? এটা তো আচ্ছা। আমার সাজানো কোশ্চেন, মানে এই কোশ্চেন আসতে পারে, তোমাদেরকে একটা ধারণা দেয়া যে স্যার কি তাও কত আসতে পারে। বড় লিখবো? লাস্টের কোয়েশ্চেনটা 150 তাও থেকে কত? 200, লাস্টেরটা এতগুলো একসাথে দেবে না। ধরো এরকম আসলো, ডিসকাস দ্য অবজেক্টিভ অফ দ্য প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, এটাই একটা কোশ্চেন আসতে পারে প্রথমটা। ঠিক আছে? তার মানে এইটাই, হোয়াই ওয়াজ দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসড, তার মানে অবজেক্টিভ তো কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল, একই কোশ্চেন। ঠিক আছে? এই আচ্ছা, লাস্টের কোশ্চেনটা একটা আলাদা করে একটা কোশ্চেন হতে পারে, এক্সামাইন দ্য রোল অফ দ্য জুডিশিয়ারি ইন রিজলভিং ডিসপিউটস রিলেটেড টু প্লেসেস অফ ওয়ার্শিপ ইন ইন্ডিয়া, এটাই একটা কোশ্চেন হতে পারে। এগুলো আমি মানে আলাদা আলাদা করে করতে পারতাম, বাট একসাথে করে লিখেছি আর কি, বুঝেছো? তোমাদের এতগুলো কোশ্চেন একসাথে আসবে না, ঠিক আছে স্যার। একটা দুটো আসবে এর মধ্যে থেকে। এই কোশ্চেন ঠিক হতে পারে, এই ধারণাটা দেওয়ার জন্য আমি মানে কোশ্চেন গুলো রেডি করা। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? সবার কাছে হ্যাঁ ক্লিয়ার তো? কারোর যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। সবাই ভেবে দেখো, সব ক্লিয়ার তো? এবার আমি হ্যাঁ স্যার। তোমাদেরকে টপিক দিলাম, কেমন কোশ্চেন হতে পারে রেডি করে দিলাম, কিছু ইনফরমেশন দিলাম। এবার তোমাদের কাজ, তোমাদের যে নিজস্বতা, লেখার মধ্যে তো একটা নিজস্বতা থাকে, সেই নিজস্বতার জন্য এবার তোমাদেরকে এই যে টপিকটা পেলে এটা নিয়ে হালকা একটু পড়াশোনা করতে হবে, করে কিছু পয়েন্টস তোমরা তোমাদের নোটবুকে লিখে রাখবে, দিয়ে তারপরে লিখতে বসবে। আমি যে কাজটা দিচ্ছি সেই কাজটা করবে। যেমন পরের দিনের জন্য হোমওয়ার্কের মধ্যে এইটা থাকবে কোশ্চেনটা, ঠিক আছে তো? এই কোশ্চেনটা লিখবে তোমরা, এই যেটা গোল করে দিলাম এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? ডিসকাস দ্য এথিক্যাল ডাইলেমাস ফেসড বাই পলিসি মেকার্স অ্যান্ড দ্য জুডিশিয়ারি ইন অ্যাডজুডিকেটিং ডিসপিউটস রিলেটেড টু রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্শিপ। এই কোশ্চেনটা তোমরা লিখবে, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, নেক্সট আমরা দেখেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন করেছি যে ইউএসএ ইলেকশন বা ইউএসএ কোনো বড় মুভ, সেটা হচ্ছে আমাদের এই মিসেলিনিয়াস পরীক্ষায় বিভিন্ন ইয়ারে বিভিন্ন সময় এসছে, এবং যে বছর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে সেই বছর সেই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন আসার প্রচুর চান্সেস আছে। ঠিক আছে? রিসেন্টলি যেহেতু হলো ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2024, নেক্সট টপিক যেটা আছে সেটা এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে ইন্ট্রোডাকশনে কি বলছে, দ্য ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইজ শিডিউলড ফর নভেম্বর 5, 2024। কবে হয়েছিল? নভেম্বরের 5 তারিখে 2024 সালে। ইট উইল বি দ্য 60th কোয়াড্রেনিয়াল প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ঠিক আছে? এটা 60তম প্রেসিডেন্সিয়াল ইলেকশন, 4 বছর অন্তর হয়, তাই বলে দিয়েছে ওই জন্য। নেক্সট কি বলছে, দ্য ইলেকশন উইল ডিসাইড দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ফর আ 4-year টার্ম স্টার্টিং জানুয়ারি 2020, জানুয়ারি 2025 20 তারিখ থেকে। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে কি জানতে পারলাম, 4 বছর অন্তর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, এবং শুধু প্রেসিডেন্সিয়াল নয়, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুটোই এই ইলেকশনের মাধ্যমে ঠিক। আমাদের এখানে যেমন প্রেসিডেন্সিয়াল ইলেকশন আলাদা হয়, ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন আলাদা হয়, তাই তো? কিন্তু ইউএসএ তে এই একটা ইলেকশনের হ্যাঁ মাধ্যমেই, তোমার হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ঠিক হয়। এটা 60তম ছিল। এই ডেটটা মনে রাখতে হবে, নভেম্বর 5 তারিখ 2024 সালে ইলেকশনটা শিডিউল হয়েছিল। ঠিক আছে? প্রত্যেক 4 বছর অন্তর এই ইলেকশনটা হয়। এবং 2025 সালের জানুয়ারি 20 তারিখ থেকে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, মানে ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি নতুন প্রেসিডেন্ট হবেন উনি। ঠিক আছে? এবং ইনি জানুয়ারি 20 তারিখ থেকে দায়িত্ব মানে অফিসিয়ালি প্রেসিডেন্ট হবেন। এখনো পর্যন্ত কিন্তু জো বাইডেনই প্রেসিডেন্ট আছে। ঠিক আছে? জানুয়ারি 20 তারিখ থেকে 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসবে। তো এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, সেটা হচ্ছে ইউএসএ তে একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। এটা তোমরা জানো? আমাদের এখানে কিন্তু হ্যাঁ স্যার। ভারতবর্ষে এমন কোনো নিয়ম নেই, যতবার খুশি হওয়া যায়। কিন্তু ইউএসএ তে একজন ব্যক্তি সে দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। যার জন্য আমরা জানি ব্যারাক ওবামা যখন ছিলেন তখনও কিন্তু তিনি দুবার, মানে তিনি কিন্তু খুব জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন। হয়তো পরবর্তীকালে দাঁড়ালে তিনি আবারও জিততে পারতেন যদি ইলেকশনে কন্টেস্ট করতেন। কিন্তু ওখানে একটা আইন আছে, সেই আইন দিয়ে ঠিক করা রয়েছে যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে?
তাহলে এটা এই যে ডোনাল্ড ট্রাম্প যে সেকেন্ড টাইম হচ্ছে, তার মানে তার পরবর্তীকালে আর কিন্তু হওয়ার চান্স থাকছে না, তাই তো? হ্যাঁ স্যার। না। হ্যাঁ পরবর্তীকালে স্যার। তার তার হচ্ছে আর প্রেসিডেন্ট, এক মিনিট, তাহলে ডোনাল্ড ট্রাম্প এই যে প্রেসিডেন্ট হচ্ছেন, তার কি পরবর্তীকালে আর সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হওয়ার চান্স থাকছে না, থাকছে না? থাকছে না। থাকবে না স্যার। থাকবে না। কারণ হচ্ছে কি না, ওখানে আগেই একটা বলেছি। আইন আছে। বাট রিসেন্টলি খবরে ছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি এই আইনটাকে, যে একটা আছে যেটা হচ্ছে দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না, যে একটা আমেরিকাতে আছে, সেই একটাকেই অ্যামেন্ডমেন্ট করবেন, করে এরকম কোনো নিয়ম থাকবে না, এরকম এটা এরকম শোনা যাচ্ছে, ঠিক আছে? এর আগে একজন ব্যক্তি 3 বার ছিলেন, ঠিক আছে? আমার একদম এক্সাক্ট নামটা মনে নেই, তার আগে কিন্তু তিনি ছিলেন, দুবারের বেশি ছিলেন, ঠিক আছে তো, প্রেসিডেন্ট। তারপরে একটা আসে এবং এই একটাকে অ্যামেন্ডমেন্ট করে তুলে দেওয়ার একটা সম্ভাবনাও রয়েছে ইন ফিউচার। ওকে, আচ্ছা, তারপরে বলছে যে কি ফিচার্স অফ ইউএসএ ইলেকশন সিস্টেম, আমরা কিভাবে ওখানে ইলেকশনটা হয়, আমরা জানি আমাদের এখানে ইলেকশন কিভাবে হয়, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, আমাদের এখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে ধারণা আছে তো সবার নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। কলোজিয়াম হ্যাঁ গঠনের স্যার। দ্বারা। হ্যাঁ, কিসের থেকে নেয় কলেজিয়াম, কারা অংশগ্রহণ করে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে? আমরা ডাইরেক্টলি করি, তাই তো লোক নাকি? লোকসভা, লোকসভা রাজ্যসভা, লোকসভা লোকসভা রাজ্যসভার বিধানসভা। ইলেক্টেড লোকসভা রাজ্যসভা বিধানসভা। লেজিসলেটিভ মেম্বাররা আর অ্যাসেম্বলি রাজ্য বিধানসভার হ্যাঁ, ইলেক্টেড আর মেম্বাররা। ইউনাইটেড ইলেক্টেড মেম্বার, টেরিটরির মধ্যে পুডুচেরি ইলেক্টেড আর শুধু, দিল্লি। শুধু ইলেক্টেড না, যারা সিলেক্টেড তারাও অংশগ্রহণ করেন? না স্যার, শুধু ইলেক্টেড স্যার। ইলেক্টেড স্যার শুধু মেম্বার। রিলেটেড, আর এগুলো করে না। ইমপিচমেন্টের সময় নমিনেটেড সবাই দুজনরাও পারে। করে। হ্যাঁ, নর্মাল সবাই করে। সবাই হ্যাঁ করে। স্যার, সবাই শুধু করে। রাজ্যসভার আর লোকসভার আহ, সমস্ত মেম্বারই পারে। 2/3 মেজরিটি। হুম, যাই হোক, তো এবার আমরা এখানে জানি কিভাবে হয়। এবার ইউএসএ যেহেতু ভোট ছিল রিসেন্টলি, ইউএসএ কিভাবে হয় আমরা একটু দেখি। হ্যাঁ, ওখানেও একটা ইলেকট্রাল কলেজ গঠিত হয়। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ইনডাইরেক্টলি, ওকে, থ্রু দ্য ইলেকট্রাল কলেজ। একটা ইলেকট্রাল কলেজ গঠিত হয় আমাদের এখানকার মতোই, বা ইনডাইরেক্টলি ইলেকশন হয়। ইচ স্টেট হ্যাজ আ নাম্বার অফ ইলেকট্রাল ভোটস ইকুয়াল টু ইটস রিপ্রেজেন্টেশন ইন কংগ্রেস। ঠিক আছে, আমাদের এখানকার মতোই, সেখানকার জনসংখ্যার উপরেই ভিত্তি করে সেখানকার প্রত্যেক স্টেটে একটা করে কি হয়, ইলেকট্রাল ভোটস থাকে, ইকুয়াল টু ইটস রিপ্রেজেন্টেশন ইন কংগ্রেস। মানে ওনাদের পার্লামেন্টে যার যেমন রিপ্রেজেন্টেশন আছে, সেখান থেকে সেই অনুযায়ী, সেই অনুপাতে ইলেকট্রাল ভোটস থাকে একটা একটা, প্রত্যেক স্টেট থাকে। এবার বলছে টোটাল ইলেকট্রাল ভোটস ওখানে কত আছে, 538টা। তাহলে মেজরিটি পেতে গেলে 270টা রিকোয়ার্ড, ঠিক আছে? 538টা সিট আছে, যারা 270টা পাবে তারাই সেই দলই হবে, হচ্ছে সেই দলের থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হবে। ওকে, একটা জিনিস আছে প্রাইমারিজ অ্যান্ড ককেসাস বলে একটা জিনিস আছে ওখানে। পলিটিক্যাল পার্টিস হোল্ড primaries and caucuses to select their presidential nominees. These process vary across states and include open, closed and semi-closed system. এত ডিটেলস আমাদের দরকার নেই। ন্যাশনাল কনভেনশন, মেজর পার্টিস, দেখো কি আছে, মেজর পার্টিস কি কি আছে, ডেমোক্রেটিক এন্ড রিপাবলিকান দুটো, ফর্মালি নমিনেট দেয়ার ক্যান্ডিডেটস এট ন্যাশনাল কনভেনশন হেল্ড ইন মিডিয়া। তাহলে বছরের মাঝখানে একটা করে ইয়ে হয়, ভোট হয়, ঠিক আছে, বিভিন্ন পার্টির মধ্যে। ডেমোক্রেটিক, ওখানে দুটো পার্টি মেনলি, ডেমোক্রেটিক আর রিপাবলিকান, ঠিক আছে? এদের মধ্যে ডেমোক্রেটিকদের মধ্যে একটা ভোট হয়, সেই ভোটে তারা একটা প্রেসিডেন্সিয়াল প্রার্থী ঠিক করে, ঠিক আছে? প্রেসিডেন্সিয়াল কে প্রেসিডেন্ট হবে সেটা নিজেদের মধ্যে থেকে ঠিক করে। রিপাবলিকানদের মধ্যেও ভোট হয়, ওদের মধ্যে ওরাও একজন ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে ঠিক করে। বছরের একদম মাঝে এই ইলেকশনটা হয়, যেটাকে ন্যাশনাল কনভেনশন বলা হয়। সুইং স্টেটস কি, স্টেটস উইথ হিস্টোরিক্যালি আনপ্রেডিক্টেবল ভোটিং প্যাটার্নস। ওখানে কিছু স্টেটস আছে যেমন ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিচিগান, এই যে কিছু স্টেটস আছে, এদের কোনো ঠিক নেই, কোনো দলের মানে যে কোন মানে কোনো দলের প্রতি তারা লয়াল না, ঠিক আছে? এখানে কি সুইং করে এরা সবসময় ভোট, কখনো রিপাবলিকান কখনো ডেমোক্রেটিক থেকে ভোট পায় বেশি, ঠিক আছে? এই স্টেট গুলোকে বলা হয় সুইং স্টেটস, এবং এরা এই ভোটে ক্রুশিয়াল ভূমিকা বা রোল প্লে করে, ঠিক আছে? যে কে প্রেসিডেন্ট হবে
সেগুলো এই যে সুইং স্টেটস গুলো আছে তাদের ভোটের উপরে ডিপেন্ড করে ঠিক হয়। ঠিক আছে? আমাদের এখানে যেমন উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সিট আছে এবং উত্তরপ্রদেশ থেকে যে মোটামুটি যত ভোট পাচ্ছে তার উপরে ডিপেন্ড করে যে কে প্রাইম মিনিস্টার হবে। ঠিক আছে? লোকসভাতে কারণ সবচেয়ে বেশি সিট আমরা জানি উত্তরপ্রদেশেই আছে, ইউপিতে। তো আর এখানে যে স্টেটস গুলো আছে, কিছু স্টেট আছে তারা সুইং করে, তাদের কোনো ভোট মানে এরকম ফিক্সড কিছু ভোট নেই যে ডেমোক্রেটিকরা বেশি পায় বা রিপাবলিকানরা। ওখানে কি হয়, ভোটটা সুইং করে এবং তাদের উপরেই ডিপেন্ড করে যে নেক্সট প্রেসিডেন্ট কে হবে। এই 2024 সালে মেজর ক্যান্ডিডেটস কারা ছিল? রিপাবলিকান পার্টির মেজর ক্যান্ডিডেট ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ফর্মার প্রেসিডেন্ট, যিনি 2017 থেকে 21 সাল অব্দি প্রেসিডেন্ট ছিলেন। তার রি ইলেকশনের জন্য সিক করছেন তিনি তৃতীয়বার। আদার নোটেবল চ্যালেঞ্জার্স ডিউরিং প্রাইমারিজ, রন ডি স্যান্টিস, নিক্কি হ্যালি, এরাও ছিল হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রার্থী। ওই নিজেদের মধ্যে মানে রিপাবলিকানদের ভোট হচ্ছে, আমি বললাম সেই ভোটে প্রাইমারি ভোট, সেই নিজেদের মধ্যে সেই ভোটে এরাও অংশগ্রহণ করেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ঠিক আছে? যদি এরা কেউ একজন পেত বেশি ভোট, তাহলে এদের কেউই কিন্তু এই রিপাবলিকানের তরফ থেকে এরাই প্রেসিডেন্টের প্রার্থী হতো। বোঝা গেল? ডেমোক্রেটিক পার্টির ক্ষেত্রে জো বাইডেন ছিলেন ইনকামবেন্ট প্রেসিডেন্ট সিকিং রি ইলেকশন, কমলা হ্যারিস ছিলেন ইনকামবেন্ট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রানিং অ্যাজ বাইডেন রানিং মেট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে দুজন প্রার্থী ছিল, জো বাইডেন আর কমলা হ্যারিস। কিন্তু প্রাইমারি যে ভোটটা হয়েছিল প্রাইমারিস নিজেদের পার্টির মধ্যে, সেখান থেকে কিন্তু কমলা হ্যারিসকেই চুজ করা হয়েছিল, মানে বেশি ভোট পেয়েছিলেন উনি। ওই জন্যই ডোনাল্ড ট্রাম্পের সাথে কার লড়াই ছিল? কমলা হ্যারিসের কিন্তু। ক্লিয়ার? হ্যাঁ আমার কাছে স্যার। ক্লিয়ার তো? ওকে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থার্ড পার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। থার্ড পার্টি ছিল একটা যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, না ডেমোক্রেটিক না রিপাবলিকান, না নির্দল। নেমস লাইক কর্নেল ওয়েস্ট, গ্রিন পার্টি বলে একটা পার্টি আছে, and others are gaining traction but face systemic challenges in US political framework। মানে ফ্রেমওয়ার্কে তারা খুব মানে আসেনি। ঠিক আছে? তাদের কিছু চ্যালেঞ্জেস ছিল, সেই জন্য এই যে তোমার কিছু লোকের নাম উঠে আসছিল, বাট তারা অতটা জনপ্রিয়তা পাননি। মূলত ডেমোক্রেটিক আর রিপাবলিকের মধ্যে ইয়ে হয়েছিল। এই ইলেকশনে কি ইস্যুস কিছু ছিল, কি কি ইস্যুতে ইলেকশন হয়েছিল? ইকোনমি, ওখানে ইনফ্লেশন, সব দেশের মধ্যে ওখানেও প্রচুর ইনফ্লেশন আছে। জব ক্রিয়েশন, আনএমপ্লয়মেন্ট, ট্যাক্স রিফর্ম ইত্যাদি ইকোনমিক কিছু ইস্যু ছিল। হেলথ কেয়ার, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, পোস্ট কোভিড-19 প্যান্ডেমিকের পরে এখানে হেলথ কেয়ার নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল ইলেকশনে। ক্লাইমেট চেঞ্জ, আমরা জানি সবচেয়ে ডেভেলপড কান্ট্রি বর্তমানে, ওখানে ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল ইস্যু হবেই। ঠিক আছে? ইমিগ্রেশন, এটা একটা বিশাল ভাইটাল ইস্যু। শরণার্থী, বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম পলিসিস, বিভিন্ন দেশের যে শরণার্থীদেরকে ইয়ে দেওয়া, আশ্রয় দেওয়া, এটা একটা ইস্যু ছিল। সোশ্যাল ইস্যুস ছিল কিছু, অ্যাবর্শন রাইট, গান কন্ট্রোলের রাইট, রেশিয়াল ইকুইটি থাকা ইত্যাদি সোশ্যাল কিছু ইস্যু ছিল। ফরেন পলিসি, রিলেশন উইথ চায়না, চায়নার সাথে রিলেশন একটা ইস্যু, রাশিয়ার সাথে রিলেশন একটা ইস্যু, এবং ন্যাটোর যে কান্ট্রি গুলো আছে তাদের সাথে রিলেশন, ফরেন পলিসির মধ্যে এগুলো ছিল আর কি, এই ইস্যুগুলো। এই ইউএস এর নির্বাচনের ফলে গ্লোবালি কি ইম্প্যাক্ট পড়ে, ইউএস এর নির্বাচন কিভাবে বিশ্বব্যাপী ইম্পর্টেন্ট, সেটা এখানে লেখা রয়েছে। দ্য ইউএস প্রেসিডেন্ট সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্সেস গ্লোবাল ইকোনমিক পলিসিস। আমরা জানি ডলারের মাধ্যমে দাম, বিভিন্ন দেশের মুদ্রার দাম ঠিক হয়, তাহলে ইকোনমিক পলিসির ক্ষেত্রে ইউএস এর ইলেকশনটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট ভাইটাল ভূমিকা রাখে। ইউএস এর রিসেশন হলে আমরা জানি বিভিন্ন দেশে সার্ভিস সেক্টর যেখানে মেন ইকোনমিতে মেন প্লেয়ার, সেখানে কিন্তু বিশাল বড় একটা ইস্যু পড়ে। ওখানে রিসেশন হলে সেই দেশগুলোর ইকোনমিক অবস্থা খারাপ হয়ে যায়। সেই জন্য ইউএস এর নির্বাচনটা অন্যান্য দেশের গ্লোবালি একটা ইম্পর্টেন্ট ইলেকশন। ক্লাইমেট এগ্রিমেন্টস ইউএস এর উপর ডিপেন্ড করে, যেমন ডোনাল্ড ট্রাম্প আগে সেই প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন নিয়ে, তাহলে সে তার উপরে মানে যেহেতু ইউএস এর অনেক কন্ট্রিবিউশন থাকে বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বিভিন্ন যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়, তারা কি করছে তার উপরে ডিপেন্ড করে থাকে অনেক দেশ। ইন্টারন্যাশনাল রিলেশনও অনেক ডিপেন্ড করে ইউএস এর ইলেকশনের উপর। ইউএস অনেক দেশকে কন্ট্রোল করে, তাদের সাথে ইকোনমি, ইউএস এর ইকোনমির উপরে সেই দেশগুলোর ইকোনমি ডিপেন্ড করে।
ঠিক আছে? ইন্ডিয়া ইউএস রিলেশন, বাইল্যাটারাল কোঅপারেশন ইন ডিফেন্স, ডিফেন্সে আমরা অনেকভাবে কোঅপারেট করে চলছি, অনেক ডিপেন্ডেন্ট আমরা ইউএস এর উপর, বিভিন্ন জিনিস কিনি, টেকনোলজি বিভিন্ন শেয়ার হয়, ট্রেডিং হয়, ঠিক আছে? ইন্ডিয়ার সাথে রিলেশনটা মানে ইউএস এর নির্বাচনের উপরে ইন্ডিয়ার সাথে রিলেশন কেমন থাকবে ইউএস এর সেটা ডিপেন্ড করে। পোটেনশিয়াল পলিসি শিফট আন্ডার ডিফারেন্ট ইন অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবাল গভর্নেন্স, দ্য ইউএস রোল ইন দ্য ইনস্টিটিউশন লাইক ইউনাইটেড নেশন, আইএমএফ, ডব্লিউটিও, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, এখানে ইউএস এর রোল খুব মানে ভাইটাল, ঠিক আছে? খুব ভাইটাল রোল ইউএস প্লে করে। সেই জন্য যে গ্লোবাল গভর্নেন্স কেমন হবে, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ এই অর্গানাইজেশন গুলোর মেম্বার্স, তাই সেটা গ্লোবালি কিভাবে গভর্নেন্সটা চলবে সেটা ইউএস এর ইলেকশনের উপরে কিন্তু ডিপেন্ড করে। ইউএসএ তে কে প্রেসিডেন্ট হচ্ছে তার মনোভাব, তার পলিসি, তার উপরে কিন্তু গ্লোবাল গভর্নেন্সও ডিপেন্ড করে। 2024 US presidential election is pivotal for shaping not only domestic policies but also global geopolitics. তাহলে এই সব কারণেই শুধুমাত্র এই যে ইম্পর্টেন্ট মানে ইউএস ইলেকশনটা শুধু তাদের ক্ষেত্রে ইউএস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, গ্লোবাল জিওপলিটিক্স এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার এর থেকে কি কোশ্চেন আসতে পারে ওভারঅল আমরা এটা দেখে নিচ্ছি। এক্সপ্লেন দ্য রোল অফ ইলেকট্রাল কলেজ ইন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ইলেকট্রাল কলেজ কিভাবে হয়? হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্য ডাইরেক্ট ইলেকশন সিস্টেম প্র্যাকটিস ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে যেমন প্রাইম মিনিস্টার হচ্ছে কি, প্রাইম মিনিস্টার কি, ডিজো রুলার, ডি ফ্যাক্টো, ডি ফ্যাক্টো, ডি ফ্যাক্টো, স্যার ডিফ্যাক্টো, স্যার ডিফ্যাক্টো। ডি ফ্যাক্টো মানে কি? ডি ফ্যাক্টো মানে ইনফ্যাক্ট, আসলে ফ্যাক্টে প্রাইম মিনিস্টারই অ্যাকচুয়ালি হচ্ছে, যে কাজ। হ্যাঁ হ্যাঁ, ডি ফ্যাক্টো হেড অফ দ্য স্টেট, ঠিক আছে? মানে তিনি যা ভাববেন সেটাই হয়। আর প্রেসিডেন্ট হচ্ছে এখানে কি ডি জিও বা ডি জিও জুরি, স্যার। ডি জুরি, জে ইউ আর ই, ঠিক আছে? প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট, তাহলে এখানে কি কারণ কি? এবার দেখো আমাদের এখানে কি প্রাইম মিনিস্টার যে নির্বাচনটা হয় সেটা কি ডাইরেক্ট ইলেকশন না ইনডাইরেক্ট ইলেকশন? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্টলি। ডাইরেক্ট ইলেকশন। তার মানে অ্যাকচুয়ালি যে ফ্যাক্টে হচ্ছে যে প্রাইম মিনিস্টারই মেন আমাদের প্রধান দেশের, মানে ডি ফ্যাক্টো হেড অফ দ্য স্টেট, তাই তো? এবং তার নির্বাচনটা কিভাবে হয়? ডাইরেক্ট ইলেকশন, তাই তো? আর প্রেসিডেন্টের ডিজিওর বা ডিজুরি হেড অফ দ্য স্টেট, তার ইলেকশনটা ইনডাইরেক্ট হয়। তার মানে কি আমাদের ইনফ্যাক্ট যে হচ্ছে এখানে যে হচ্ছে ডিফ্যাক্টো হেড অফ দ্য স্টেটস, তার ইলেকশনটা ডাইরেক্ট ইলেকশন হয়। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইউএসএ তে কিন্তু প্রেসিডেন্টই হচ্ছে ডিফ্যাক্টো হেড অফ দ্য স্টেটস, কিন্তু তার ইলেকশনটা কিভাবে হয়? ইনডাইরেক্ট হয়। তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে এটা আলাদা, এই যে আমি যেটা বললাম এগুলোই আলোচনা করতে পারবি, ঠিক আছে? আমাদের এখানে ডিফ্যাক্টো হেড অফ দ্য স্টেটস হচ্ছেন প্রাইম মিনিস্টার এবং তার নির্বাচনটা কিভাবে হয়? ডাইরেক্টলি হয়। এইভাবে বলে একটু ডিটেলসে লিখলে, কিন্তু প্রেসিডেন্সিয়াল আমাদের ইলেকশনটা তিনি হচ্ছে ডিজুরি হেড অফ দ্য স্টেটস এবং তার ইলেকশনটা ইনডাইরেক্টলি এই পদ্ধতিতে হয়। সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ডাইরেক্ট ইলেকশনই হয়, কিন্তু ইউএস এর ক্ষেত্রে এই ব্যাপারটা নেই। ইউএস এর ক্ষেত্রে ওখানে ইনডাইরেক্ট ইলেকশন হয় বলে এইভাবে লিখতে হবে। তারপরে বলছে ডিসকাস দ্য ইমপ্লিকেশন অফ 2024 ইউএস ইলেকশন অন ইউএস ইন্ডিয়া রিলেশন, স্পেশালি ইন ট্রেড, ডিফেন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইউএস এর ইলেকশন ইন্ডিয়ার সাথে যে ইউএস ইন্ডিয়া রিলেশন স্পেশালি ইন ট্রেডের ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কি কি প্রভাব ফেলতে চলেছে সেটা নিয়ে আলোচনা করো। অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ সুইং স্টেটস, এটা আরেকটা কোশ্চেন 3 নাম্বার। সুইং স্টেটের ভূমিকা, ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ক্ষেত্রে সুইং স্টেটগুলোর ভূমিকা কি? হোয়াই আর দে অফেন দ্য ডিসাইডিং ফ্যাক্টর ইন ইলেকশন আউটকামস, কেন তাদেরকে ডিসাইডিং ফ্যাক্টরস বলা হচ্ছে, ঠিক আছে? এগুলো সব একটা একটা কোশ্চেন। সুইং স্টেট মানে কি লিখবো বাংলাতে? সুইং স্টেট বলতে সুইং স্টেটই লিখবে, এই টার্মটাই চালু, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। এই টার্মটাই চালু, বাংলাতেই লিখবে সুইং স্টেট বলে, ব্র্যাকেটে সুইং স্টেটস বলে লিখে দেবে। সুইং স্টেট বলতে বোঝানো হচ্ছে যে এই স্টেটগুলোকে যে যাদের হচ্ছে ভোটটা ফ্ল্যাকচুয়েট করে, মানে কোনো নির্দিষ্ট দলের প্রতি তারা
লয়াল নয়। ঠিক আছে, তা বিভিন্ন সময় বিভিন্ন রকম দলের ভোট সেখানে বেশি পড়ে। The US presidential election is not only a national event but also a global phenomenon. Discuss with reference to its impact on international relation and global governance. Very very important question. এটা শুধুমাত্র ওনাদের পার্সোনাল মানে শুধুমাত্র ওদের ন্যাশনাল ইভেন্ট নয়, এটা একটা গ্লোবাল ইভেন্ট বলা যেতে পারে। ঠিক আছে, কারণ ইন্টারন্যাশনাল রিলেশন অনেকটাই ডিপেন্ড করে বিভিন্ন দেশের ইউএস এর উপর, সেটা নিয়ে আলোচনা করতে বলছে। এক্সামাইন দ্য ইম্পর্টেন্স অফ দ্য 2024 ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন শেপিং গ্লোবাল ইকোনমিক পলিসিস। তাহলে এখানে ইকোনমিটাকে বেশি গুরুত্ব দিতে বলছে। হাইলাইট দ্য কি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস ইনফ্লুয়েন্সিং দ্য ইলেকশন। এটা অত ইম্পর্টেন্ট নয়, এটা করতে হবে না। ঠিক আছে, evaluate the potential shift in US foreign policy under a new administration and their implication for South Asia. Very very important question. যে ফরেন পলিসি ইউএস এর সাউথ এশিয়ার উপর ফরেন পলিসি কি আছে, যেহেতু আমরা একটা সাউথ এশিয়ান কান্ট্রি, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। সেখানে চায়না ইউএস রিলেশন, ইন্ডিয়া ইউএস রিলেশন, ঠিক আছে, অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রির সাথে তাইওয়ান ইস্যুটা হালকা করে টাচ করে যেতে হবে। বোঝা গেল? রিসেন্টলি আগের সপ্তাহে দেখা গেছে যে এখনো তো বাইডেন ওখানকার প্রেসিডেন্ট আছে, তো রিসেন্টলি কি করেছে যে তাইওয়ান বলে একটা দেশ আছে, জানো, দেশ নয়, কেউ বলে দেশ, ইউএস বলে এটা একটা আলাদা দেশ, বাট ইন্ডিয়া বলছে যে এটা চায়নারই একটা প্রভিন্স। বোঝা গেল? চায়নার মধ্যেই এই প্রভিন্সটা আছে তাইওয়ান বলে। চায়না এটাকে মনে করে এদেরই রাজ্য, বাট এখানকার এরা হচ্ছে অটোনোমাস বডি, মানে এরা চায় হচ্ছে আমরা চায়না থেকে বেরিয়ে আলাদা একটা দেশ হবো। ইউএস সেই বিষয়টাকে সমর্থন করে, ইউএস এদেরকে একটা দেশ হিসেবেই মানে আলাদা। ঠিক আছে, রিসেন্টলি বাইডেন গভর্নমেন্ট এই আগের সপ্তাহে এই তাইওয়ানকে প্রচুর পরিমাণে অস্ত্র দিয়ে সাহায্য করেছে, প্রচুর অস্ত্র বিক্রি করেছে এবং প্রচুর অস্ত্র দিয়ে সাহায্য করেছে। তার মানে কি, এটা কি চায়নার সাথে একটা ইউএস এর রিলেশনটা কি ভালো হবে না খারাপ হবে? তাতে খারাপ হবে। খারাপ হবে। চায়নার শত্রুকে ইউএসএ কি করছে, হেল্প করছে। ঠিক আছে, এবং এটাকে বলছে যে এটা একটা মুভ, মানে যাতে ডোনাল্ড ট্রাম্পের জন্য আরো সিচুয়েশনটা কঠিন হয়ে যায়, সেই জন্য বাইডেন এটা করছে। রিসেন্টলি এই সপ্তাহের কাগজেই দিয়েছিল। এই খবরগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে। এটা কিন্তু সাউথ এশিয়ার রিলেশনের উপরে মধ্যে এই ব্যাপারটা ঢোকানো যেতে পারে। দ্য ইউএস ইলেকশন আউটকাম ডিটারমাইন্স দ্য ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজিস। তাহলে ইউএস এর ভোটের আউটকাম, ফলাফলের উপরে ইন্ডিয়া প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিস ডিপেন্ড করবে। অ্যানালাইজ দিস স্টেটমেন্ট ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া ইউএস চায়না রিলেশন। হেভি, খুব ভালো কোশ্চেন। মানে ইন্ডিয়া ইউএস চায়না রিলেশনের সাপেক্ষে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো যে কিভাবে ইউএস এর ইলেকশনটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উপরে প্রভাব ফেলবে, সেই সূত্রে ইন্ডিয়া চায়না ইউএস রিলেশন এটা নিয়ে লেখো। ঠিক আছে, তো তোমাদের হোমওয়ার্কে নেক্সট দিন থাকবে হচ্ছে এই কোশ্চেনটা, ঠিক আছে। এক্সামাইন দ্য ইম্পর্টেন্স অফ কোনটা স্যার, কোনটা? এই যে এক্সামাইন, প্রথমটা? না এই যে ও আচ্ছা, examine the importance of 2024 US presidential election in shaping global economic policies। ঠিক আছে, এই যেটা আমি করে দিচ্ছি। আর তার সাথে থাকবে এইটা, discuss the implications in 2024 US election presidential election on US India relation, especially in trade, defense and climate change। এই দুটো কোশ্চেন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, কিন্তু তার মানে এই নয় যে তোমরা এই পার্ট বাই কোশ্চেন গুলো নিয়ে ঘাটাঘাটি করবে না। তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন নিয়ে নিজেরা ছোট ছোট করে নোটস বানিয়ে রেখে দেবে। ঠিক আছে, এইটা দিলে কি লিখবো, ওভারঅল একই রকমই হবে, বাট তোমরা কিন্তু নিজেরা নোটস বানাবে নিজেদের নোটস বুকে। ওকে, এই কোশ্চেন ধরে ধরে সার্চ করো না, তুমি করে দেখবে বিভিন্ন পয়েন্ট উঠে আসছে। পেপার গুলো পড়ো, পেপার পড়া গুরুত্ব কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ জিনিস এইসব পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমরা সবচেয়ে বড় ব্যাপার, নিশ্চয়ই 2025 সালে সবাই WBCS দেবে, 2024-এও দেবে, 25-এও দেবে। 25 সালের জন্য কিন্তু তোমরা এখন থেকে রেডি হয়ে যাচ্ছ।
ঠিক আছে? হ্যাঁ স্যার। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে এই কোশ্চেন গুলোই তো আসবে। তখন তো আর কারেন্ট অ্যাফেয়ার্স ওটা আসবে না যে এই বইটা কি লিখেছেন। ঠিক আছে? তখন তো কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোই আসবে। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল নিউজ যেগুলো আছে। তো তোমরা অলরেডি কিন্তু 2025 এর জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছ এই মিসলেনিয়াস এর জন্য প্রিপেয়ার হতে, হতে। ওকে? মানে তোমরা সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে, ক্লাসিক পরীক্ষা আছে সেগুলোর মেন্স এর জন্য প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ WBCS 2025 এর জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছ। এবং সবচেয়ে বড় ব্যাপার, ভাইটাল যে ব্যাপারটা হচ্ছে, আমরা অনেকেই এখন ভাবছি 2024 টা তো আগে দিই, 2024 টাই তো হতে, হতে শেষ হতে, হতে 2025 সাল হয়ে যাবে। 2025 সাল পেরিয়েও যেতে পারে। কারণ এখনো ফর্ম ফিল আপই শুরু হয়নি। এখনো নোটিফিকেশনই আসে, নোটিফিকেশন এসছে এখনো আসেনি। ফর্ম ফিল আপই চালু হয়নি। আমরা জানিও না কবে হবে। 2024 এরটা। 2024 টা শেষ হতেই 2025। কিন্তু 2025 সালেরটা যখন তোমরা দেবে তখন 2025 এর মধ্যে 25 থেকেই প্রিপারেশন নিয়ে 2026 এর মধ্যে তোমরা কিন্তু মেন্সে বসতে পারবে না। যদি না এখন থেকে তোমরা প্রিপেয়ার হও। কারণ পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তো এইভাবেই করতে হবে তোমাদের পড়াশোনা। ঠিক আছে? সেজন্য এখন থেকে সেইভাবেই পড়ো যে এই মিসলিনিয়াস এর শুধু প্রিপারেশন নিচ্ছ না। তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ 2025 এর WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে? পড়ার প্যাটার্নটাই প্র্যাকটিসটাকে মানে প্র্যাকটিস করতে, করতে এই ব্যাপারটাকে হ্যাবিচুয়েট হয়ে যাবে আস্তে, আস্তে। এই যে ডেসক্রিপটিভ প্যাটার্ন এবং পড়ার মধ্যে মজা আছে এই পড়াটার মধ্যে। যে খাটবে অরিজিনালি, যে ভাববে বেশি, সে আর এতদিন কি আছে এখনো পর্যন্ত 2024 সাল অবধি যে বেশি গুরুত্ব হচ্ছে কিসে? বেশি গুরুত্ব হচ্ছে যে যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিসে বেশি গুরুত্ব। আর 2025 সাল থেকে প্র্যাকটিসের সাথে, সাথে তোমার চিন্তা ভাবনা, ঠিক আছে? তোমার ভাবনাটাও এখানে থটসটাও ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে। ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে তোমাদের থটসটা ইম্পোর্টেন্ট তো। এটা এমসিকিউ নয়। যে যেটা পড়ে গেছো ইনফরমেশন কিছু গ্যাদার করে গেছো সেটা গিয়ে ওখানে গিয়ে কমন পেলে পারলে, কমন না পেলে পারলে না। কিন্তু 2025 সাল থেকে তোমাদের থটসটাও কিন্তু থটস প্রসেসটাও ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কিভাবে ভাবছো কোনো একটা বিষয় নিয়ে। যেমন আজকেরই এই যে আরাকান ইস্যু নিয়ে কি সব হেডিং করে যে আরাকান আর্মি অ্যান্ড বাংলাদেশ এইভাবে লিখেছো। প্রশ্নটাই একরকম, তোমরা প্রশ্নটাই না দেখে যে লিখতে হবে তাই লিখে দিয়েছি, এরকম ব্যাপার। যেমন সাঈদী লিখেছে এই জাস্ট একটা এক ঢালা লিখে গেছে। ওটা তো ছিল না কোশ্চেন যে কিভাবে আরাকান আর্মি কারা আর বাংলাদেশের ইস্যু নিয়ে দিয়েছিল। সেইভাবে লিখতে হবে। মানে কোশ্চেনটা অ্যানালিসিস করে যে ভেবে লেখা এই ব্যাপারটা কিন্তু প্র্যাকটিস করো এখন থেকে। আর এই প্রত্যেকটা কোশ্চেনই তোমরা ভালো করে দেখবে, ছোট, ছোট করে পয়েন্ট করে নোটস করে রাখবে। বড়, বড় নোটস বানাতে বলছি না যে এইটা আসলে আমি কি লিখবো? এই কোশ্চেন হতে পারে। সেইভাবে রেডি হও। ওকে? ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে এই অবধি ক্লাস। আমরা কি, কি হোমওয়ার্ক থাকবে সেগুলো দিয়ে আমি এটা আপলোড করে দিচ্ছি। ওকে? ঠিক আছে? ওকে স্যার। হুম, ওকে স্যার। ঠিক আছে। গুড নাইট স্যার। হ্যাঁ, ওকে good স্যার, night. থ্যাংক ইউ স্যার। আর সবাই লিখবে, এটা ঠিক না। লিখছো না না বেশিরভাগ। স্যার, আপনাকে পরের দিন পাঠাবো স্যার। সবাই লেখা প্র্যাকটিস করো। হুম। ঠিক আছে, চলো সবাই স্যার গুড বলছি নাইট, বাংলা ভালো থেকো। ইংলিশের হ্যাঁ, জন্য স্যার হুম, হুম, বলো। বলছি স্যার বাংলাতে স্যার যেটা ইংলিশটা হওয়ার পর কি বাংলাটা হবে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর? হ্যাঁ, সব মাঝখানে, মাঝখানে ব্রেক দিয়ে দিয়েই হবে। আচ্ছা, না এই কোর্টের এক্সাম গুলো একদিনেই থাকে তিনটে স্যার ওখানে, পরীক্ষা হবে স্যার? ওখানে একদিনেই স্যার 3টে পরীক্ষা হবে। কোর্টের যে এক্সাম গুলো থাকে না ওখানে বেঙ্গলি হুম, হুম, গ্রামারটার অনেকটা থাকে কিছু পার্ট, হুম, তো হুম, এটা তো থাকবে বাংলাটা তো। স্যার, হ্যাঁ এখানে তো আছেই, তো হুম, কোর্টে স্যারদের প্রিলিমস যেগুলো আছে না যেগুলো ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট বিভিন্ন, তো হুম, বাংলাটা স্যার সাইমালটেনিয়াসলি চললে ভালো হতো, একটু সুবিধা হতো। হুম। না, বাংলাটা চলবে তো। মানে আমি চাইছি যে ইংলিশটা তো এখন সবচেয়ে মানে কঠিন জায়গা। তুমি অর্ণব বলছো তো? হ্যাঁ হ্যাঁ তোমার হয়তো ইংলিশটা সমস্যা নেই বলে ভাবছো। বাংলাটা বেশিরভাগ তোমার হচ্ছে ওই মুখস্থের জায়গা। শেখার বলতে আছে সমাজটা। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা সমাস আর কারক বিভক্তি। এছাড়া আর কিছু শেখার গ্রামার তেমন বেশিরভাগ মুখস্থের জায়গা। ওগুলো তো আচ্ছা, আমি দিয়ে দেবো জাস্ট মানে তোমাদেরকে প্রোভাইড করে দেবো মেটেরিয়ালস, মুখস্থ করতে হবে। এই হলো তো ব্যাপার। গ্রামার পার্টে কি কোনো তারপর ওয়েটেজ কম থাকে বাংলা গ্রামারে? না, একই তো দুটোতেই 30 নাম্বার করে থাকবে। 30 আচ্ছা বাংলা আচ্ছা আর আর গ্রামারের থেকেও বেশি যেটা বাংলায় থাকে হচ্ছে তোমার ওই বাগধারা। হ্যাঁ, হুম ওই প্রায় 10 নাম্বারই বাগধারা থাকে, 5টা থাকে 2 করে।
আচ্ছা আচ্ছা হুম আর হচ্ছে সমাজ সন্ধি এসব থাকে। আর ইংলিশের কিছু জিনিস শিখলে বাংলাও সেগুলো করতে পারবে তোমরা। যেমন ওই হ্যাঁ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই ওই এগুলো ইংরেজিতে শিখলেই তোমরা বাংলাতে করতে পারবে। বোঝা গেল? ওটাই। একই হুম রুলস আর কি। ভয়েস চেঞ্জ হুম শিখলে তোমরা ওদিকে বাংলাতেও করতে পারবে। ভাব বাচ্চ, এই বাচ্চ, বাচ্চ যেটা বাচ্চ পরিবর্তন। একদমই তাই। আমি যখনই মানে আমি ওইভাবে প্ল্যান করেছি যখন আমি ভয়েস চেঞ্জটা শেখাবো তার সাথে সাথে ইংরেজির সাথে সাথে এই বাংলাটাও কি হয় টার্মটা বলে দেবো। বাংলায় কিভাবে আচ্ছা করতে হয় বলে দেবো। ঠিক হুম আছে? হুম হুম। এখন ওকে আপাতত 5টা ক্লাস তো আমাদের টেন্সের উপরে, টেন্সটা মেন জায়গা। টেন্সেই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকের দেখছি তো। সমস্যা আছে। তো টেন্সের জায়গাটা একদমই যদি তাই। ক্লিয়ার না হয় আমরা কিন্তু কোনো ইংরেজির কিছুই করতে পারবো না। হুম? হুম হুম তা আমাদের টেন্সের জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি কোনো আ রাইটিং স্কিল লেখার ক্ষেত্রেও ইম্পোর্টেন্ট প্লাস ইংরেজির যেকোনো গ্রামার বলেছেন। এগুলো তো আমাদের টেন্সটাই মেন বেস। সেইজন্য 5টা ক্লাস টেন্সের হবে তারপরে আমরা আস্তে, আস্তে এগোবো। সেইভাবে প্ল্যান করা। মানে ওকে স্যার বাংলা হবে না এমন নয়। হুম? ওকে স্যার আর ভয়েস এই তোমার হচ্ছে ফ্রেজাল ভার্ব তারপরে উম আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো তো আমার বোঝানোর কিছু নেই। হুম এগুলো হুম হুম। তোমাদের মুখস্থ করার জায়গা। ওইগুলো পুরোপুরি তো আমি মুখস্থ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, আগে বোঝার জায়গাটা হয়ে যাক। গেলে ওগুলো জাস্ট আমি ১ দিন ২ দিনে প্রোভাইড করে দেবো। জাস্ট পিডিএফ দিয়ে দেবো হয়ে গেল। তো বোঝানোর কিছু নেই। দিয়ে একদমই স্যার পরীক্ষা হবে। পড়া দেবো, সেগুলো পরীক্ষা নেওয়া হবে আরকি। ঠিক আছে? সেটা ওকে হয়তো তোমার ইয়েতে হবে ওই এটা কি বলে? যেগুলো আ শর্ট অ্যান্সার টাইপ মানে ১ নম্বরের বা ২ নম্বরের কোয়েশ্চেন থাকে সেগুলো তোমাদের ওই ওটা কি বলে? গুগল কি ওটা? যেটাতে গুগল ফর্ম না কি আছে না ওটাতে হবে পরীক্ষা আরকি। ঠিক আছে? আচ্ছা স্যার হুম। ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো। আর কাজগুলো অবশ্যই করে একটু তাড়াতাড়ি জমা দাও। আমার তো অফিস থাকে বিভিন্ন রকম অ্যাফেয়ার্স আছে মানে এই যে যাওয়া, বাড়ি যাওয়া, এখানে আসা সব রকম সামলে চলতে হয়। সেজন্য আমি ২ দিন আগেই কাজগুলো দেবে। যেদিন পড়া থাকবে তার ২ দিন আগে। নইলে আমার চাপ হয়ে যায় দেখাটা। এটা চাপ কতদিনের মধ্যে মানে পাঠাবো আজকে যেটা দিলেন হ্যাঁ স্যার ঠিক আছে এটা স্যার। এটা হচ্ছে নেক্সট ডেট পড়া হচ্ছে আমাদের কবে? নেক্সট হচ্ছে জিএস হবে আবার সেই স্যার বুধবারে জিএস তো নাকি? স্যার জিএস পেপার বুধবার স্যার বুধবারে জিএস পেপার। বুধবার আছে সোমবারের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক ওকে আছে স্যার। আর এই বাংলা ইংলিশটা শনিবার মানে কাল বা পরশুর মধ্যে পাঠিয়ে দেবে। সানডের মধ্যে অবশ্যই পাঠাবে। ঠিক আছে? যেটা ওকে হোমওয়ার্ক দেওয়া আছে। ঠিক আছে চলো তাহলে সবাই ভালো থেকো। গুড নাইট। হ্যাঁ স্যার ঠিক আছে গুড স্যার নাইট গুড স্যার নাইট স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ওকে ইউ স্যার স্যার। গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার